স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমার হাতে বামে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান, আছেন সাংবাদিক আকবর হোসেন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় চাপে অর্থনীতি, ভোগান্তিতে জনগণ। স্টুডিও আলোচনা শুরু করব জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ আপনাকে দিয়ে। বলছিলাম যে অর্থনীতি চাপে, ভোগান্তিতে জনগণ। জ্বালানি তেলের দাম বাড়লো, কিন্তু সংকট তো আমরা কমতে দেখলাম না প্রথম দিনে অন্তত। পাম্পে এখনও দীর্ঘ লাইনে, ভোগান্তি, গ্রাহকরা ক্ষুব্ধ। অব্যবস্থাপনাকে দায়ী করে কার্যকর পদক্ষেপের দাবি। সংসদে আমরা জ্বালানি মন্ত্রীকে বলতে শুনলাম যে পাম্পগুলোতে যে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, এর জন্য অসাধু ব্যবসায়ীদের, তেল মজুদের কৃত্রিম সংকটটা দায়ী। তাহলে এই যে এত দাম বাড়ানো, এবং প্রশ্নটা এভাবে রাখতে চাই, দিন শেষে দীর্ঘদিন তো সরকার চেষ্টা করলো দাম না বাড়িয়ে, কিন্তু দিন শেষে জনগণের স্বার্থ রক্ষায় সরকার আসলে ব্যর্থ হলো কিনা? ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। কারণ প্রথম হচ্ছে, আমি দুইটা কথা এখানে। প্রথম, সরকার বলছে আমাদের প্রচুর জ্বালানি তেল আছে, ইতিহাসের সর্বোচ্চ মজুদ ইতিহাসের সর্বোচ্চ মজুদ বলেছে প্রতিমন্ত্রী। এবং এছাড়াও বলছে জাহাজ, আমাদের বেশ কয়েকটা জাহাজ সমুদ্রে ভাসমান, তীরে কয়েকটা আসছে। যদি এতই থাকে তাহলে ডিপুগুলাতে, যে 4টা ডিপুর থেকে তেল ফুয়েলিং স্টেশনগুলোতে আনা হয়, ডিপুতে গেলে ওরা তেল পায় না কেন? তো তেল পাচ্ছে না মানে তেল দিচ্ছে না ওরা। যে দিচ্ছে না, যে সরকার পার্লামেন্টে বসে বা ঘরে বসে স্টেটমেন্ট না দিয়ে তোমরা ওখানে যাও, ডিপুতে যেয়ে বসো, লোক রাখো, ডিপুর থেকে যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা ফুয়েল স্টেশন যা রিকোয়ারমেন্ট দেয়, তারা তো আর তেল খাবে না, এখানে বিক্রি করতে হবে, তাদের তো ব্যবসা এটা। ওখানে তেল দেয় কিনা এটা তোমরা দেখো। সোমবার থেকে আমরা দেখলাম বিপিসি জানি সরবরাহ বাড়ানোর নির্দেশনা দিয়েছে। নির্দেশনা আপনার শোনেন, প্রথম দিনে যে ভুলটা করেছে, এখনও আমি এটা বলি, প্রথম দিনেই পাবলিক কিন্তু জানতো না, হঠাৎ করে একটা রেশনিং করে দিল যে এত গাড়ি, এই গাড়ি, এই গাড়ি। এই যে রেশনিংটা করার তাদের চিন্তা আসছে, আসলে তাদের তেল ক্রাইসিস। এই যে প্রচুর তেল আছে, এটা আমার এখন বিশ্বাসে হচ্ছে না। কারণ তেল এখানে যারা, আমিও তেল আনতে গিয়ে অসম্ভব রকম কষ্ট। তো মানুষ এই কষ্ট করতে রাজি না। সরকার যদি কারো সেন্স থাকে, কোনো একটা মন্ত্রীর যদি সেন্স থাকে বা সরকার যদি সেন্স থাকে, মানুষের এই কষ্ট যাদের ফিলিং নাই, তাদের তো সরকার হওয়ার কোনো উপযুক্ততা নেই। তো মানুষ এই কষ্ট করতেছে, অথচ তেল দিচ্ছে না ডিপু, এরাও তেল আনতে পারতেছে না। তো এই কথাটাতে কি মনে হচ্ছে তেল আছে, এই কথাটা কি বিশ্বাস হয়? আমার কাছে বিশ্বাস হয় না। যাই হোক, বিশ্বাস না হোক, অকটেন কেন এত ক্রাইসিস হবে? অকটেন তো বাংলাদেশের এই 90% প্রায় অকটেন আমাদের আছে। বাইরের থেকে সামান্য একটা অকটেনের জাহাজের আসার কথা বলছে। অকটেনে দেখা যাচ্ছে বিরাট লাইন। অকটেন মানে হোন্ডাওয়ালারা আর হাইব্রিড গাড়িওয়ালাতে অকটেন নেয়। এরা সবাই মানে সেই যেটা ট্রাস্টের সেই তেল গাড়ির লাইন থেকে বনানি আমার বাসা পর্যন্ত আমি গাড়ির লাইন দেখলাম। এবং এটা আগের রাতে দাঁড়িয়ে পরের দিন দুপুর পাচ্ছে। তাই এই কষ্টটা যদি যেসব মন্ত্রীরা, যে সরকার বুঝে না, তাদের তো সরকারের উপযুক্ততা আমি দেখি না। অন্তত অসম্ভব কষ্ট। এটা দাম বাড়াই কি দিন শেষে কোনো লাভ তো হয়নি। দামটা বাড়াই নিছে, এটা বাড়াইতোই। আমি আগে আপনাদের সঙ্গে বলছি যে দামটা বাড়াইতো, ইলেকশনের পরে তারা দামটা বাড়ায় নেই, কারণ আনপপুলারিটির ভয়। তো এখন তো আর পপুলার তারা নাই, আনপপুলারই হয়ে গেছে। কাজে এখন দামটা বাড়াইতে গেলে তাদের ভর্তুকি দিতে হচ্ছে অনেক। এটা অসম্ভব ব্যাপার। এই ভর্তুকি কন্টিনিউ করতে পারবো না, ওই ধরনের গভর্নমেন্ট আমাদের নাই বা আসেও নাই। তো কাজে দামটা তাদের বাড়াইতেই হতো। এখন ওই যুদ্ধ জাহাজের কথা, মধ্যপ্রাচ্যের কথা বলে দামটা একটু বাড়িয়ে নিল, কিন্তু আরও দাম বাড়াবে। বিদ্যুতের দাম বাড়বে সামনের মাসে, আমি নিশ্চিত, এবং তাই আলোচনা চলতেছে, এবং তেলের দামও আরও বাড়াবে। তো কাজেই তারা জনগণের জন্য, কল্যাণের জন্য যে কোনো কিছু, এরকম কোনো অ্যাটেম্প্ট তারা নিচ্ছে না। ক্ষমতা রাখার জন্য যেরকম, যেমন মন্ত্রী অনেক বেশি তার স্পিড হওয়া উচিত ছিল, স্পিরিট হওয়ার কথা ছিল মন্ত্রীকে। আর আপনি প্রতিমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখলাম কালকে, অবাক করা কাণ্ড। সে বলছে আমি কালকে 10টা স্ট্যাম্পে, আপনারা পড়ছেন কিনা জানি না, 10টা পাওয়ার ফুয়েল স্টেশনে গেছিলাম, কোথাও ভিড় নাই, কোথাও মানুষের ইয়া নেই, এবং তেলের প্রচুর আছে। কোথায় দেখলো সে? আমরা তো তেল আনতে গিয়ে পাই না। তো অদ্ভুত কথাবার্তা না? তো এরা কি নর্মাল আছে? নর্মাল তো নাই। এবং এরা জনকল্যাণে কাজ করতেছে, তাও তো মনে হয় না। তো সুতরাং মানুষের, আমাদের ভোগান্তি আরও দীর্ঘদিন থাকবে মনে হয়। ঠিক, আবার আপনার কাছে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান, এই যে
ভোগান্তি আসলে কতদিন থাকবে? এবং তেল একটা কালকে রাতে যখন দাম বাড়ানোর ঘোষণা আসলো তখন এক ধরনের স্বস্তি ছিল যে এবার দাম বাড়ায় অন্তত কিছুটা হলেও মানে সাপ্লাইটা মনে হয় স্বাভাবিক হবে, তেল মিলবে, কিন্তু আজকে অন্তত পরিস্থিতিটা আগের মতোই ছিল, সেই দীর্ঘ লাইন, সেই ভোগান্তি। এই জায়গায় যে মানে সরকার আসলে দিন শেষে কার স্বার্থ দেখলো তাহলে? ধন্যবাদ। আমি জ্বালানি বিশেষজ্ঞ না, সো এই বিষয়ে আমি বলতে পারছি না। ইকোনমিক্স আমার সাবজেক্ট না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই সংকটের সৃষ্টি হওয়ার একটা যেটা প্রধান কারণ যে গভর্নমেন্টের দিক থেকে অনেকগুলো বিষয় ক্ল্যারিফাই করা যদি একদম শুরু থেকেই যেত। আমার মনে হয় হচ্ছে কি আপনার যদি এই মুহূর্তে আপনার অবস্থানটা কি, আপনার হচ্ছে গিয়ে, এবং দেখুন যে আমাদের শুরুতে কি পরিমাণ আমাদের মজুদ আছে কীরকম নেই, এই ইনফরমেশনটা পেতেও আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। So, আমার কাছে আমি মূলত এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি আর কমিউনিকেশনের অভাবের জায়গা থেকে দেখি। সরকার, আপনি একটা ইলেক্টেড গণতান্ত্রিক একটা সরকার, সেই সরকারের একটা বড় রেসপন্সিবিলিটি থাকে হচ্ছে গিয়ে জনগণকে খুব স্পষ্টভাবে সিচুয়েশনটাকে জানানো। এবং এসেনশিয়ালি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট সরকারের একটা ভয় ছিল যে এটা হয়তো প্যানিক বাইংয়ের মতো কোনো একটা সিচুয়েশন তৈরি করতে পারে, বাট সেটা ইনিশিয়ালি একটা প্যানিক বাইংয়ের মতো সিচুয়েশন তৈরি করেছে। সো এই ধরনের ঘটনাগুলো যখন হচ্ছে, সো আমরা যেটা বলি যে একটা গণতান্ত্রিক পরিবেশে এটা সবচেয়ে বেশি কাজ করে আপনি যত বেশি হচ্ছে ইনফরমেশন ফ্লো আপনি জনগণের সাথে শেয়ার করবেন, এবং আপনি হচ্ছে কি জনগণকে যত বেশি হচ্ছে, কারণ ট্রাস্ট করবেন বা জনগণকে জানাবেন, তত বেশি হচ্ছে গিয়ে আপনার এই প্রবলেমের ওনারশিপটাও বাড়বে, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে প্রবলেমের বার্ডেনটা যদি জনগণের সাথে শেয়ার করতে হয় তাহলে সেই ওনারশিপটাও বাড়বে। কিন্তু আপনি যদি সেটা না করেন, একবার যখন এই ট্রাস্টের সংকটটা তৈরি হয়, যে জনগণ যদি মনে করে হচ্ছে গিয়ে সরকারের কাছ থেকে আমি ঠিক ইনফরমেশনটা পাচ্ছি না, আপনি এখন দাম বাড়ালেও এটা বরং হচ্ছে আগের সংকটটাকে আরও রিইনফোর্স করছে। জনগণের যে এইটাতে কোনো ধরনের আস্থা ফেরত পাওয়া, যে এইটা একটা সংকটের শেষের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এই জিনিসটা স্টাবলিশ করা, আপনার ইনিশিয়াল ফার্স্ট স্টেপে গভর্নমেন্ট যদি সেই পদক্ষেপটা না নেয় তাহলে হচ্ছে গিয়ে তার একটা নেগেটিভ কনসিকুয়েন্স আমরা সবসময় পলিটিক্সে দেখবো, সবসময় হচ্ছে গিয়ে পলিসিতে দেখবো। কারণ আমরা যেটা বলি যে ফার্স্ট মুভ আপনি কী নিচ্ছেন, সেই ফার্স্ট মুভের উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার নেক্সট মুভটা কী হবে, বা সিটিজেন হচ্ছে গিয়ে কীভাবে রেসপন্ড করবে। এবং এই যে অনাস্থার জায়গা, যে আমরা বাংলাদেশের মতো দেশগুলোতে অনেক জায়গাতেই গভর্নমেন্টের উপরে সিটিজেনের ট্রাস্টের একটা ঘাটতি থাকে, এবং সেই ট্রাস্টের ঘাটতিটা যদি এরকম ইনফরমেশন শেয়ারিংয়ের কারণে, বা হচ্ছে আমি যা বলা হচ্ছে আমি তার কোনো রিফ্লেকশন হচ্ছে গিয়ে দেখছি না, তো সরকারের কোনো একটা বক্তব্যকে আমি ট্রাস্ট করতে পারছি না, তাহলে ক্রাইসিসটা আরও বাড়তে থাকে। এবং এইটা আমার মনে হয় যে মাত্র 2 মাস যাওয়ার পয়সা সরকারের জন্য এটা একটা বিশাল একটা নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করে। কারণ এসেনশিয়ালি হচ্ছে যে আপনি ইলেকশন বলেন বা আপনার জনপ্রিয়তা ধরে রাখা বলেন, আমরা যেটাকে পারফরমেন্স লেজিটিমেসি বলি, আপনি সেই পারফরমেন্স লেজিটিমেসি ধরে রাখার জন্য আপনাকে যে ধরনের সার্ভিস ডেলিভারি করতে হবে, আপনাকে যেভাবে হচ্ছে জনগণের কাছে পৌঁছাতে হবে, সেই জায়গাটায় যখন ঘাটতি পড়বে তখন কিন্তু সেইটা সরকারের অন্যান্য যে পলিসিগুলো, সেই পলিসিগুলোতেও হচ্ছে গিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। সো এই ক্রাইসিসটা সরকারের সৃষ্টি না, এইটা সত্যি কথা, কিন্তু এই ক্রাইসিসের কনসিকুয়েন্স যেটা হচ্ছে সেটা সরকার কিভাবে ম্যানেজ করছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে দেখার বিষয়, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় একটা বড় ধরনের সমস্যা ঘটছে। জি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, এই যে ক্রাইসিসটা তো সরকারের তৈরি নয়, নিঃসন্দেহে বিশ্ব বাস্তবতায়, কিন্তু এই যে ট্রান্সপারেন্সি, কমিউনিকেশনের ঘাটতি, ট্রাস্টের ঘাটতি এবং আস্থার জায়গাটা ফেরত আসার বিষয় থেকে, এবং সবশেষে তো দাম বাড়াতেই হলো, তারপরও এই যে স্বস্তি ফিরছে না, এই জায়গায় আসলে সরকারের ভূমিকা, দায়। এটা তো সরকারের মন্ত্রীরা যারা সরকারের সাথে সংশ্লিষ্ট তারা ভালো বলতে পারে, বাট আমি যতটুকু অবজার্ভ করেছি যে সরকার একেবারে মানুষের প্রতি কোনো রকম দয়া মায়া দেখায়নি, বা পুরোপুরি ব্যর্থ, এটা বোধহয় একটু জুলুম হয়ে যাবে একেবারে শুরুতেই বলাটা। কারণ এখন ধরেন 40-50 দিন পরে এসে যে দামটা বাড়লো, তার আগে তো বাড়েনি, এবং অবভিয়াস ছিল যে দামটা, যেটা ভাই বললেন যে দাম তো বাড়াতেই হতো, তো তারপরে তো সরকার এই সময়টা সহনীয় রাখার চেষ্টা করেছে, কম্পেনসেট করেছে, এবং নিশ্চয়ই আমার ধরনের আশাটা ছিল যে যেখানে সমস্যাটা শুরু, যে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অন্যায্য যুদ্ধ বা চাপিয়ে দেওয়া যুদ্ধ, সেটার কারণে, কিন্তু এই টাইমটা বোধহয় বাই করেছে সরকার, যে আমরা দেখি যদি এই সমস্যাটা পরিস্থিতিটা কোন দিকে যায়। তার মানে মানুষের প্রতি যে এক ধরনের দরদ সরকারের ছিল, সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না। আবার তখনই বাড়িয়ে দিলে তার আসলে উল্টোটা হতো, যে তখন যদি দাম বাড়িয়ে দিত তাহলে মানুষকে এই দামটা কন্টিনিউ করতে হতো। এটা খুব স্বাভাবিক যে আমরা
তেলের দাম বাড়া মানে সেটা ভোগ্যপণ্য, কৃষি সবকিছু থেকে শুরু করে সব কিছু আসলে বেড়ে যাবে, যেখানে সার্ভিস সেক্টরেও বাড়বে। সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে সরকার, যেটা প্রফেসর আসিফ বললেন যে একটা তো হঠাৎ করে আসে এই সমস্যাটা। 7 তারিখের আগে আমরা, ইফ ইউ আর নট রং, তার আগে তো কেউই এটা ভাবেনি। আবার আমি দুঃখিত যে ওই পার্সপেক্টিভটা আনার জন্য, বাট আনতে হবেই আসলে, না হলে বোধহয় একটু সেটা অন্যায় হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোন পর্যায়ে রেখে গেল যে আমরা যে এরকম তেলের বন্যা শুনলাম, পাওয়ারের বন্যা শুনলাম, এত ধরনের সেট আপ শুনলাম, বা ইভেন একটা ছোট উদাহরণ যদি আমি দিই, যে সিঙ্গেল পয়েন্ট মোরিং যেটা কক্সবাজারে করা হলো, বিবিসি একটা খুব ফ্যান্টাস্টিক রিপোর্টও আমি দেখলাম, যে সেটাতে তাহলে একটা রিজার্ভ বাড়ানো যেত। আর তেলের পরিমাণটা কত, যেটা তথ্য দিচ্ছে না সরকার, এটা একটু ঘুরিয়ে দিলেও আমার মনে একটা তথ্য পাওয়া গেছে যে নর্মালি 13 থেকে 15 লক্ষ টন ইয়ারলি করে, এবং এবছরের যে সরকার যে গতিতে এটা করার কথা, একই গতিতে এই সময় পর্যন্ত এসেছে। তার মানে একটা ধারণা পাওয়া যায় যে এই পরিমাণ সরকার ইম্পোর্ট করার প্রস্তুতি ছিল এবং সেটা চেষ্টা করেছে। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের, উনি আরও হচ্ছে ভালো বলতে পারবেন, আমিও জ্বালানি বিশেষজ্ঞ না, একজন অ্যানালিস্ট হিসেবে বলছি যে আমাদের ম্যাক্সিমাম তেল সম্ভবত ক্রেডিট বাইং করতে হয়, এবং মার্কেটের রেপুটেশনও কতটা ভালো সেটাও একটা প্রশ্ন এই ফ্যাসিস সরকারের আমলে শুধু না, তার আগের থেকেই ছিল। ক্রেডিট বাইং এর ইস্যুটাও কিন্তু একটা বড় প্রবলেম। আরেকটা হচ্ছে যে এই যে সংগ্রহের কথাটা আমরা বলছি, তার পেছনের কারণটা একটু দেখি আমরা, যে একেবারে তেলটাকে পুরোপুরি নিয়ে যাওয়া হলো আমদানি নির্ভর, বা আমরা কোনো ধরনের গ্যাস অনুসন্ধান না করে সি যে প্রবাবিলিটি সেটাকে বিকল্প কোনো জ্বালানি উৎসের দিকে আমরা গেলাম না, দিকে না দেখে, পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, আই থিংক হি ক্যান কন্ট্রিবিউট টু দিস। সেটা না দেখে আমরা পুরোপুরি আমদানি নির্ভর হয়ে গেলাম। কেন? একটা ব্যবসায়ী গোষ্ঠী রাজনৈতিকভাবে যারা বেনিফিট পাওয়ার চেষ্টা করেছে তাদের উপর ডিপেন্ড করে এলএনজিতে চলে গেলাম, সেটা স্টেশনও ঠিক মতো হয় নাই, সেটার সোর্স মাত্র, ইফ আই এম নট রং, 98% ফ্রম কাতার অর মেবি মোর দেন দ্যাট, পুরোটাই একটা সোর্স থেকে। সো এখন যদি আপনি সরকারকে ব্লেম করেন যে পুরোপুরি সরকার এটা করছে না ওটা করছে না, এটা আজকে বোধহয় 2 মাস বয়সী সরকারের জন্য সেটা একটু অন্যায় হয়ে যাবে। বাট যে জায়গাটা আমি যেতে চাই, এবং একই সাথে একটা জিনিস উল্লেখ করি যে শ্রীলঙ্কা বলেন, আজকে ফিলিপিন বলেন, নেপাল বলেন, আজকে ইন্টারেস্টিং একটা নিউজ প্রফেসর আসিফ বা একবার আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাশিয়ার তেলের এমবার্গো থাকার পরেও, যদিও এটা এক্সটেন্ড করেছে, কোরিয়ার মতো ইউএস এর এলাই বা ফিলিপিনও নতুন মার্কেট দেখছে যে তাদের লোকাল নিডটা ফুলফিল করার জন্য, সব দেশ এটা সাফার করছে। সেজন্য আমাদের যেখানে এই অস্থিরতাটা তৈরি হচ্ছে সেটা খুব স্বাভাবিক। ইস্যুটা হচ্ছে যে আমি এটা কতটা ম্যানেজ করতে পারলাম। 2 থিংস, যেটা প্রফেসর আসিফ শান বলেন, যে একটা হচ্ছে ফ্যাক্টটা আনভেইল করা। আমি মনে করি এটা আরো স্মার্টলি বা আরো কাঠামোগতভাবে, বা আমি যেভাবে বলি যে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করলে ওই প্রথম দিনের যে প্যানিকটা শুরু হলো রেশনিং এর নামে, তাহলে সেটা হতো না। আরেকটা হচ্ছে যে বেশ বোধহয় 15-20 দিন হয়ে গেল বলা হচ্ছে যে অনলাইনে একটা ফ্যাক্ট শিট বা ডেটা শিট মেনটেন করা, যে কতটুকু ফুয়েল নিচ্ছে না নিচ্ছে সেটা করা, সেটা আর একটু বোধহয় দ্রুত করলে এই জিনিসটা আরো কমতো। আরো একটা জিনিস হয়েছে, যেমন আজকে এসে আমিও প্রথম জানলাম যে সংসদে যে স্টেটমেন্টটা দিল আজকে জ্বালানি মন্ত্রী, যে প্রায় 3,500-এর মতো মামলা হয়েছে, 5 লক্ষ লিটার তেল উদ্ধার হয়েছে, বা 1.5 থেকে 2 কোটি টাকা ফাইন করা হয়েছে। এই ইনফরমেশনগুলো দেয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে না, পুলিশ ইন অ্যাকশন। বাট আমি কিন্তু এর পর্যন্ত আমারও প্রশ্ন ছিল, আমার বাসাটা এই মুহূর্তে নীলক্ষেতে 2টো পাম্পের মাঝে, একটা নীলক্ষেত পাম্পটা একদিকে, আরেকটা হচ্ছে বাটা সিঙ্গল মোড় আরেকটা। আমি সারাক্ষণই, আমরা দুজন একসাথে আসলাম, গাড়ির লাইন এখানে ছিল এবং গাড়ি আমরা পার্ক করতে পারছিল না, এবং মানুষের কষ্টটা দেখছি। ইভেন আমাদের ফ্ল্যাট, আমাদের যে অ্যাপার্টমেন্ট, সেটা টয়লেট পর্যন্ত ইউজ করতে দিতে হচ্ছে ড্রাইভার, এবং সেটা নিয়েও একটা সমস্যা যে কেন ইউজ করতে দিচ্ছে না। আমি দেখছি মানুষ মানবিক, আশেপাশে যে রাস্তার পাশে যে রেস্টুরেন্ট বা যে বাসাগুলো আছে বা অফিসগুলো, তারা অ্যাক্সেসটা দিচ্ছে, সেই ফ্যাক্টটা আনভেইল করা ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড হচ্ছে যে তথ্যটা আমরা পেলাম যে 3,500 মামলা হয়েছে, কিন্তু ভিজিবিলিটিটা বা মিডিয়াতে কিন্তু এই তথ্যটা, এখানে আকবর সাহেব আচ্ছা আরো ভালো বলতে পারবেন, মিডিয়া বা আপনাদের চ্যানেলে এই রিপোর্টগুলো এসছে কিনা, বা প্রতিদিন যে ফাইন হচ্ছে, এরকে ধরা হচ্ছে, জেল হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই অ্যাক্টিভিটিগুলোর ভিজিবিলিটি ইম্পর্টেন্ট। অপরপক্ষে যে সমস্যাটা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশি তৈরি হলো, নতুন শব্দ একটা বাংলা ডিকশনারিতে যুক্ত হলো আমার ধারণা, সেটা হচ্ছে বট বাহিনী। তারা দেখবেন যে উল্টো ন্যারেটিভটা বা উল্টো খবরটা ছড়িয়ে দিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে। 30 সেকেন্ড শেষ করি। আবার আরেকটা জিনিস দেখেন, পলিটিক্যালি বলা হচ্ছে যে এখানে এই মজুদদার যারা,
বা যারা চোরাচালানি তাদের সাথে পাম্পগুলোর একটা কলিউশন হতে পারে। তাই কেসগুলোকে আমরা ধরি, আমরা নিউজ করাই, আমরা কন্টিনিউস প্রেস রিলিজ দিই, মিডিয়াতে এটা যাক, তাহলে দুটো জিনিস হয়। একটা হলো মানুষও বুঝতে পারবে যে গভর্নমেন্ট ইন অ্যাকশন, অ্যান্ড সেকেন্ডলি যারা এগুলোর সাথে যুক্ত তারাও একটা থ্রেট পাবে। আর একটা ফাইনাল পয়েন্ট হচ্ছে যে বলা হচ্ছে যেটা পলিটিক্যাল কিছু এলিমেন্ট আছে, কিছু কিছু মোটরসাইকেল তারা রেগুলার ঘুরে ফিরে তেল নিচ্ছে এবং ওই তেলটা বাইরে বিক্রি করছে। এবার আমি নিজেই, আমার ড্রাইভার গত পরশুদিন আমাকে বললো যে 400 টাকা করে লিটার হলে ইউ ক্যান হ্যাভ অয়েল এনি টাইম। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা ঘটনা ঘটছে। তার মানে শুধুমাত্র জ্বালানি মন্ত্রণালয়কে আমি ব্লেমটা না দিয়ে আমি যেটা দেখতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহ যে অন্যান্য সংস্থাগুলো, পার্টিকুলারলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করা উচিত। আবার আপনার কাছে আসবো। আকবর হোসেন, সাংবাদিক আকবর হোসেন, যে বলছিলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন জ্বালানি তেলের সংকট নিয়ে প্রথম থেকে নাটক করে পরিকল্পিতভাবে শেষমেশ সরকার দাম বাড়ালো, এবং আপনি কি মনে করেন কিনা এখানে ব্যবস্থাপনার একটা বড় ঘাটতি আছে? ওয়েল, নাহিদ ইসলাম যেটা বলেছেন উনি ওনার মতো করে বলেছেন, আমি আমার মতো করে বলি। প্রফেসর মামুন যে কথাটা বলেন আমি ওনার সঙ্গে কিছুটা এগ্রি করি এই অর্থে যে আমিও নতুন সরকারের প্রতি জুলুম করতে চাই না, অবিচার করতে চাই না। বাট আমি কিছু প্রশ্ন তুলতে চাই। প্রশ্ন হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন সেটা ইটস এ ম্যানেজমেন্ট ইস্যু। অ্যাবসলিউট ইটস এ ম্যানেজমেন্ট ইস্যু। আপনি আজকে আমরা কেন ধরে নিচ্ছি যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পাম্পে লাইন থাকবে না? অবশ্যই থাকবে। শুধু এটা ডিমান্ড এবং সাপ্লাই জনিত কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নাই। আপনারা হয়তো জেনে থাকবেন যে অর্থমন্ত্রী এরই মধ্যে ওয়াশিংটনে আইএমএফের সঙ্গে বৈঠক করে এসেছেন, এবং আইএমএফের কিস্তি ছাড় পাওয়ার জন্য যেটা করার দরকার, জ্বালানি তেলের দাম অবশ্যই সমন্বয় করতে হবে। আদারওয়াইজ আইএমএফ তার পরবর্তী কিস্তি ছাড় করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা বলি, একটা শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে যেটা 20 টাকা বেড়েছে। এই গভর্নমেন্ট থাকা অবস্থায় আপনি দেখবেন যে তেলের দাম কোথায় যায়। অন্তত আরও এই গভর্নমেন্টের মেয়াদকালে 4 বার তেলের দাম বাড়াতে হবে, কারণ এনার্জি ক্রাইসিসটা কিন্তু থামবে না। এটা মনে করার কোনো কারণ নাই যে ইরান ওয়ার শেষ হয়ে গেলে চট করে এটা শেষ হয়ে যাবে, না, এটা শেষ হবে না। এটা রেশ থাকবে। বেশ কিছু অয়েল ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয়েছে, পাল্টাপাল্টি হামলা হয়েছে, এবং গালফ কান্ট্রিগুলো তারা যখন এগুলোকে রিবিল্ড করবে তাদের প্রায়োরিটিস থাকবে তাদের অ্যালাই যারা, তাদেরকে সেগুলো সাপ্লাই করা। বাংলাদেশের মতো দেশের জন্য সাপ্লাই করে এটা তাদের কি প্রায়োরিটিসের মধ্যে থাকবে না। হ্যাঁ, সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা দেশের ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসের মধ্যে আপনি যদি প্রথম দেখেন সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। যে দেশের এনার্জি সিকিউরিটি নাই সে দেশ কখনোই ডেভেলপমেন্টের দিকে যেতে পারবে না। আদার্স ইন্ডিকেটরসও আছে, লাইক ইনফ্রাস্ট্রাকচার, ল অ্যান্ড অর্ডার, গভর্নেন্স, বাট এনার্জি সিকিউরিটি আপনাকে বিদ্যুৎ এবং গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ করতে হবে। কিন্তু এই জায়গাটি তো আমরা দেখেছি বরাবর অবহেলিত থেকে গেছে। আই এম ভেরি সরি টু সে যে আমি এই গভর্নমেন্টের এনার্জি সিকিউরিটি এনশিওর করার কোনো বড় আকারের পরিকল্পনা দেখছি না। তারা ছোট ছোট করছেন, কৃষক কার্ড, হেলথ কার্ড, এই হ্যাঁ, কিন্তু আমার আগামী 5 বছর এনার্জি ডিমান্ড কোথায়? প্রফেসর মামুন বললেন যে আমরা একটা সিঙ্গেল সোর্স থেকে 98% আমরা গ্যাস নিচ্ছি, তাহলে আমার যে মাল্টিপল সোর্স লাগবে সেগুলো কোথায়? আমি আগামী 5 বছর পরে আমার এনার্জি সিকিউরিটিকে কোন জায়গায় দেখতে চাই? আপনারা কি কোনো কিছু দেখেছেন? আমার চোখে পড়ে নাই, আমি হয়তো ভুলও হতে পারি, কিন্তু আমি এই প্রশ্নটা করলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে সব কিছু জনগণের উপর শুরু থেকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। আমি অস্বীকার করব না যে শুরুর দিকে প্যানিক বাইং হয়নি, কিন্তু গত 15-20 দিন বা তার চেয়ে বেশি সময় প্যানিক বাইং হওয়ার কোনো সুযোগ নেই। আই হ্যাভ সিন পেট্রোল পাম্পস, হ্যাঁ, আমি নিজে ঘুরেছি। আজকে আমি কথা বলেছি, এক একজনের তেল নিতে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, 24 আওয়ার্স। ক্যান ইউ ইমাজিন? তো ইজ ইট আর দে মেকিং ফান আউট অফ ইট? যে একটা মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে থেকে সে ওটা বাসায় রেখে আবার সে এসে তেল নিয়ে যাবে? ইজ ইট রিয়েলি ফান? কতটুকুই রাখা যায়? 37 ডিগ্রি তাপমাত্রা বাইরে, সেখানে বসে বসে সে 12-14 ঘন্টার মধ্যে আবার গিয়ে সে তেল নিয়ে আসবে? নো। তেল যদি কোনো হোর্ডিং হয়ে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, এটা ওই যে কোম্পানিগুলো থেকে পেট্রোল পাম্প পর্যন্ত আসতে যে ঝামেলা হয় বা ওই পর্যন্ত সেটাই হয়। এবং আপনি অভিযান চালাবেন আমার বাসায় 5 লিটার উদ্ধার করে, ওটা দিয়ে তো হবে না। অল এই যে আপনি পেট্রোল পাম্পের মালিকদেরকে যদি দেখেন, দে আর পলিটিক্যালি কানেক্টেড। আপনি ঢাকা শহরে কে কয়টা পলিটিক্যালি কানেক্টেড আমি আপনাকে বলে দিতে পারবো, এখনই নাম বলে দিতে পারবো, কিন্তু সেখানে কোনো কিছু হবে না। শুধু জনগণের উপর দায় চাপিয়ে দেওয়া, আপনারা তেল কম কিনবেন, বেশি হয়ে যাচ্ছে, মোটরসাইকেল ঘুরে বেড়ায় তারা, হ্যাঁ, তেল নিয়ে যাচ্ছে। দিস ইজ নট লাইক দ্যাট। আর তথ্যের যে ব্যাপারটা, এটা প্রফেসর আসিফ সাহান বলছেন যে আমরা তো দেখছি, দেখেন 21st সেঞ্চুরিতে একটা গভর্নমেন্ট
এত একটা মেজরিটি নিয়ে আসলো, কিন্তু তাদের ইনফরমেশন ডিসেমিনেশনের যে চ্যানেলগুলো, দিস ইজ সো পুয়ার। তারা নিজেরাও জানে না এগুলোকে কিভাবে ডিসেমিনেট করতে হবে, সত্যিই তারা জানে না। যদি তারা জানতো, হ্যাঁ, তাহলে এই যে একটা লেজে গোবরের মতো অবস্থা, সেটা হতো না। আমি উদাহরণ দিয়েও বলতে পারি যে দেখেন, এই যে আমরা ওই প্রসঙ্গ হয়তো আপনারা পরে আসবেন, আমি গতকালকে আজকের পার্লামেন্টে একটা কথা বলি। বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি এখন 12 বছরের গ্যাসের মজুদ আছে, না এই কথা বলেছি, এবং মজুদ হচ্ছে 7.63 ট্রিলিয়ন ঘনফুট। ইটস অন রেকর্ড, উনি পার্লামেন্টে বলেছেন। আজ থেকে 20 বছর আগে 20শে জানুয়ারি তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন, নসরুল হামিদ, যে বাংলাদেশে গ্যাসের মজুদ হচ্ছে 10.63 ট্রিলিয়ন ঘনফুট এবং এটা দিয়ে 11 বছর চলবে। তো 11 বছরের মধ্যে অলরেডি কিন্তু 6 বছর শেষ, 5 বছর। তাহলে আমি এখনও এসে কি করে বলি যে আমার 12 বছর চলবে? বিডি রহমতুল্লাহ, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। আকবর হোসেন বলছিলেন যে অনেকটা লেজে গোবরের মতো অবস্থা। আমি প্রশ্নটা এভাবে রাখতে চাই, আসলে দিন শেষে এই সংকটের সমাধান কোথায়? এবং একটু প্রশ্ন রাখতে চাই, আমরা জানি যে সবসময় আমরা দেখি এবং খুব স্বাভাবিক, তেলের দাম বাড়লে এর প্রভাব সব জায়গায় পড়ে, সেটা কৃষি সহ উৎপাদন খরচ হবে। এবং জানেন যে এরই মাঝে বাস মালিক সমিতি বলি, লঞ্চ, সবাই তাদের ভাড়া, এবং আগামীকালের মধ্যে হয়তো বা এই ভাড়াগুলো বাড়বে। এই যে সার্বিক যে জনজীবনে যে প্রভাব পড়বে, আপনি নিজেও বলছিলেন যে ঢাকার বাইরে এরই মাঝে কিন্তু আমরা দেখেছি লোডশেডিংয়ের যে ভয়াবহতা, এটা এবার কতটা তীব্র, এবং সব মিলে আসলে এই সংকটের সমাধান কোথায়? সমাধানটা পরে, সংকট কিন্তু আরও আছে। এই যে প্রশ্ন হচ্ছে যে জ্বালানি এমন একটা জিনিস, বাংলাদেশকে, যে কোনো দেশকে চলতে গেলে জ্বালানিটা লাগবেই। প্রাইমারি এনার্জি হিসাবে ফুয়েল, লিকুইড ফুয়েল বা গ্যাস, এবং সেকেন্ডারি এনার্জি হিসাবে ইলেকট্রিসিটি, এই দুটারে ক্রাইসিস হবে। এবং এই সংকটটা সমাধানটা খুব কঠিন না, কিন্তু ফার্স্ট থিং হচ্ছে যে গভর্নমেন্টকে কমিটেড হইতে হবে এবং সাবজেক্টটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখানে ভুটান এবং নেপাল ছাড়া রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলারটা, বাংলাদেশ একেবারে নিচে, তলানিতে। শুধু নেপাল আর ভুটান, ওরা তো আগায় নেই, ওদের দরকার, অত হাইড্রো আছে ওদের। কিন্তু আমরা আজকে একটা স্টেটমেন্ট দেখলাম, আজকে অথবা গতকাল দিছে, আমরা 2030 সালের ভিতর 10,000 মেগাওয়াট সোলার বানাবো। এটি কিন্তু সবসময় গভর্নমেন্ট, হ্যাঁ গতকাল, এটি সবসময় সব গভর্নমেন্ট একটা দিয়ে দেয়, একটা বিপদে পড়লে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সোলার যে বানাবে 10,000 যদি বানায়, গভর্নমেন্ট প্রথম দিন থেকে আসা, কারণ এখানে বিএনপি একটা ধারণা দিয়েছিল আমাদের যে ওদের একটা ওয়েল অর্গানাইজড রিসার্চ সেল আছে, অনেক কিছু তারা করতেছে। একজন ভদ্রলোক বনানী, আমার বাসার পাশেই থাকে, সে আমাকে ফোন করলো একদিন যে আপনি, আপনার কথা তো শুনতেছি, আপনি একটু বসবেন কেন, যে আমাদের মিডিয়া সেল, আমরা এনার্জি নিয়ে ডেভেলপ প্ল্যান করছি। তা আমি অবশ্য যাই নাই, নানা কারণে, রাজনৈতিক কারণে আর কি। যাই হোক, তো যদি তাদের থেকে থাকে, তাহলে আজকের যে ক্রাইসিস, এটা তো অনেক আগেই আমরা যারা বিদ্যুৎ সম্পর্কে বা জ্বালানি সম্পর্কে জানি, অনেক আগেই আমরা জানি। কারণ আগের সরকার যে জিনিসটা করে নেই, মারাত্মকভাবে দেশটাকে করছে, সেটা হচ্ছে ডিপসিতে আমাদের 12 নম্বর ওয়েল নামে যে এটা ছিল, মিয়ানমার এবং বাংলাদেশের মেরিটাইম ডিসপিউটের যখন প্রবলেমটা সলভ হয়েছে, মিয়ানমার ছোট্ট দেশ কিনা যাই না, আমাদের চেয়ে ভালো, হ্যাঁ সাইজে বড়, আমাদের চেয়ে ভালো এখন যা দেখতেছি। ওরা এই গ্যাস তুলে কিন্তু চীন এবং ইন্ডিয়ার কাছে বিক্রি করতেছে। আর আমাদের গ্যাসটা একদম 3D 2D সিসমিক কোনো সার্ভে করে নাই হাসিনা, বিভিন্নভাবে বিদেশি কোম্পানিগুলোকে বাতিল দিতেছে, না এই চুক্তি মানে আমাদের এন্টি স্টেট এসব বলে টুলা, এটা করে নেই। যার জন্য কিন্তু ওইখানে যদি থাকতো, যেটা এনার্জি মিনিস্টার বলছে 12 TCF গ্যাস আছে ওখানে, আই ডোন্ট বিলিভ ইট, কারণ নাসার স্টাডিতে ওখানে আছে 20 থেকে 30 TCF গ্যাস ওখানে আছে। তার মানে এটা প্রায় 30 থেকে 40 বছর চলার কথা। প্রশ্ন হচ্ছে ওইটা তুলে নাই, হাসিনা তুলবে না এটা, কারণ সে কোনো স্টেটের পক্ষে কোনো কাজ করে নাই। এই গভর্নমেন্ট আসার আগের থেকে তো এটা চিন্তা করার উচিত ছিল, পরিকল্পনা রাখা উচিত ছিল, এবং আসার সঙ্গে সঙ্গে তারা, কারণ ফার্স্ট হচ্ছে গ্যাসের মধ্যে এত সস্তা বিদ্যুৎ আর কেউ দিচ্ছে না। এখনও গ্যাস দিয়ে যদি আমি তৈরি করি, আমাদের যে আগের গ্যাস আছে তাতে 1 টাকা 70 থেকে 1 টাকা 80 পয়সা করে গ্যাস যা কনজাম্পশন এবং গ্যাসের যা প্রাইস।
তো সেই গ্যাসটা তোলার জন্য আজ পর্যন্ত একটা কথাই গভর্নমেন্টকে বলতে শুনেন নাই। তাদের রিসার্চ সেল কোথায়, তাদের এনার্জি সেলটা কোথায়, কি কাজ করতেছে? তো করে নাই। কাজেই তাদেরকে ভালো বলবো কি করে? এই যে 2 মাস 3 মাস এগুলো করুণার কথা না, আমরা কিন্তু খুব কষ্টে আছি এই দেশের মানুষ। তো কাজেই তারা এইটা করতেছে না, এটা না করুক। রিনিউয়েবল এনার্জি ওটা করে নাই। রিনিউয়েবল এনার্জি যদি তোমাদের যদি রিসার্চ সেল থাকে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমার নিজস্ব স্টাডি আছে, এখানে সোলারের যারা স্টাডি করছে তারা বলছে যে আমরা শুধু ঢাকার রুফের উপরে 10,000 মেগাওয়াট রুফটপ সোলার করতে পারি, আর সারা দেশ তো আছেই ক্যাপাসিটি, আর সারা দেশে অনেক বেশি। তাহলে সেইগুলোর কোনো আওয়াজ শুনছেন? 10,000 মেগাওয়াট কালকে একটা পার্লামেন্টের মিটিং এরা কোথায় বলে দিল, এই হয়ে গেল। তাহলে এই গভর্নমেন্টকে আপনি কী করে বুঝবেন দে আর প্রো পিপল, দে আর থিঙ্কিং ফর বাংলাদেশি পিপল, দে আর থিঙ্কিং ফর বাংলাদেশ? নো, দে আর নেভার থিঙ্কিং। এবং আই ডোন্ট বিলিভ, আমি তো এই গভর্নমেন্টের সঙ্গে কাজ করছি, আই নো দেম। তো কাজেই আমার কোনো আস্থা নেই আগের সরকারের প্রতি আস্থা ছিল না, দ্যাট ইজ ট্রু। গত 50 বছরে আমি যত বছর চাকরি করছি কোনো একটা গভর্নমেন্টকে পাই না দে আর প্রো পিপল, দে আর অনেস্ট এবং দে আর কী বলবো প্যাট্রিয়টিক, তো পাই নাই। তো কাজেই আমি কোনো সম্ভাবনা দেখতেছি না যে এই সরকারও কিছু করবে, এবং করার কোনো সম্ভাবনা নাই, কোনো অ্যাক্টিভিটিসে নেই। আজকের এই ক্রাইসিসটা হয় না যদি তারা এইসব প্ল্যানগুলো অনেক আগে করতো। একটা সোলার করতে 1000 মেগাওয়াট একটা সোলার করতে ম্যাক্সিমাম ইট টেক্স 6 মান্থস। তো তারা এই স্টেপগুলো নিলে তো আমরা বুঝতে পারতাম যে উই আর গেটিং সোলার পাওয়ার ভেরি সুন। অধ্যাপক আসিফ এম শান, এই যে পরিকল্পনার বড় ঘাটতি দেখছেন ও মানে সার্বিক আমাদের বিদ্যুৎ জ্বালানি খাত এবং এই দাম বৃদ্ধির যে প্রভাব জনজীবন সহ সামগ্রিক জীবনযাত্রায়। না, বেসিক্যালি তো আমরা সেটা তো খুব পরিষ্কার যে আপনার যখন হচ্ছে গিয়ে জ্বালানি বা সাথে এটার দাম যখন আপনি বাড়াবেন বা এটার উপরে যখন একটা পড়বে, সেটা একটা ওভারঅল ইম্প্যাক্ট তো হচ্ছে গিয়ে ইকোনমিতে পড়বে। সেটার জন্য হচ্ছে গিয়ে ইনফ্লেশন বাড়বে, সেটার জন্য হচ্ছে গিয়ে অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ফুড প্রাইসের যে ইস্যু আছে সেটা বাড়বে, এবং সবচেয়ে এবং এর ফলে হচ্ছে গভর্নমেন্টের ক্যাপাসিটির উপর একটা টেস্ট আসবে। মানে টেস্ট হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে ইনফ্লেশন যখন বাড়বে, সেটা হচ্ছে গিয়ে সাধারণভাবে মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের ফুড সিকিউরিটি, নিউট্রিশন সিকিউরিটি প্রত্যেকটাকে নেগেটিভলি এফেক্ট করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আরও যেই জায়গাটায় এসে আসবে সেটা হচ্ছে যে আপনার যে সোশ্যাল সেফটিনেট যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলো তখন হচ্ছে গিয়ে ক্রাইসিসটা যখন হচ্ছে বাড়তে থাকবে সেটাকে অ্যাড্রেস করতে পারবে কিনা সেই কোয়েশ্চেনটা সিগনিফিকেন্টলি চলে আসবে। এবং যেহেতু সরকার হচ্ছে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য অনেক কিছু হচ্ছে গিয়ে চালু করছে, সো এসেনশিয়ালি হচ্ছে গিয়ে সেগুলোর একটা বড় টেস্ট হবে এটা আসলে এটাকে কতখানি কাভার করতে পারছে। শুধু তাই না, যে অ্যাট দ্য সেম টাইম বরং আমি যে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য জায়গাগুলোর কথা বলছি সেখানে আরও একটা ব্যাপার, যে কারণ গভর্নমেন্টের যে প্ল্যান, যেই সেফটি নেটের যেই ডিজাইনটা বা যেটা ইস্যু করছেন সেটার জন্য যে পরিমাণ বাজেটারি এর একটা ইমপ্লিকেশন আছে। যখন আপনার যখন হচ্ছে গিয়ে এই জায়গাটা ইকোনমির উপরে ইম্প্যাক্ট পড়বে, তো তখন হচ্ছে আপনি এই আপনার যে ইলেকটোরাল প্রমিস যেগুলো আছে, ইলেকটোরাল কমিটমেন্ট যেগুলো আছে, সেই জিনিসপত্রগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারবেন কি না সেই জায়গাতে হচ্ছে গিয়ে পড়বে। তাহলে একদিকে হচ্ছে গিয়ে আপনার ইকোনমির ওভারঅল ডিনামিক্সে একটা পড়বে, আপনার হচ্ছে গিয়ে যেটা বললাম যে ফুড সিকিউরিটি এইটাতে একটা পড়বে, সেফটি নেটে একটা পড়বে, এবং এইটার কম্বাইন্ড একটা ইম্প্যাক্ট পড়বে হচ্ছে গিয়ে গভর্নমেন্টের পলিটিক্যাল ক্যাপাসিটির উপরে। এবং এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে হোয়াট এভার ইট ইজ, আমরা পরিকল্পনা বা যেটাই বলি যে পাবলিক পলিসি প্রসেসের একটা সার্টেন ওয়েতে হচ্ছে গিয়ে কাজ করার কথা। ক্রাইসিসের সময় অনেক কিছু যেমন মানে ক্রাইসিস যেমন হচ্ছে গিয়ে অনেকগুলো প্রবলেমকে খুব একদম সামনে নিয়ে আসে, অ্যাট দ্য সেম টাইম কিছু সার্টেন সলিউশন যেটা না থাকলে হচ্ছে গিয়ে আমাদের চলবে না, সেই জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে একদম সামনে নিয়ে আসে। কোয়েশ্চেন হচ্ছে দুই জায়গায়, শর্ট টার্মে এটার কী সলিউশন আছে আমি জানি না যে এই সেটাতে, কিন্তু ওয়েদার দের ইজ আমরা যেটাকে পলিসি লার্নিং বলি, যেটা থেকে আমরা কোনো ধরনের পলিসি লার্নিং নিচ্ছি কিনা, আমরা হচ্ছে গিয়ে যে অ্যাট দ্য সেম টাইম যে আমার যে লং টার্ম এনার্জি সিকিউরিটির যেই প্ল্যান যেটা ডেভেলপ করার কথা বা ডিজাইন করার কথা আমি সেই দিকে যাচ্ছি কিনা, এবং সেইটা হচ্ছে গিয়ে কতখানি ফিজিবলি হচ্ছে গিয়ে আমি ডিজাইন করতে পারতেছি এবং ইমপ্লিমেন্ট করতে পারতেছি, সেই ইস্যুগুলো হচ্ছে গিয়ে সামনে চলে আসবে। সো আমি অ্যাট দ্য সেম টাইম আমি একদম হচ্ছে গিয়ে পুরোপুরি সে দিচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আগামী 6, 7, 8 মাসের মধ্যেই গভর্নমেন্টের ক্যাপাসিটির একটা বড় ধরনের টেস্ট আমরা এসে দেখবো। ইট ক্যান অ্যাকচুয়ালি ব্রেক অ্যান্ড মেক অর ব্রেক দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য সেম টাইম। কারণ যেটা হচ্ছে একদিকে গভর্নমেন্টের একটা প্রেশার থাকে, পলিটিক্যালি তার কিছু প্রেশার আছে, কিছু ডেলিভারি দেওয়ার কথা আছে, সেই ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি যখন ডিভাইডেড হয়ে যাচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট যখন আপনি করতে পারছেন না, তখন হচ্ছে গিয়ে আপনার যেটা আমরা শুরুতে বলেছিলাম যে ট্রাস্টের ঘাটতি পড়ছে, ক্যাপাসিটিতে ঘাটতি পড়ছে। সো এসেনশিয়ালি পুরো জিনিসটাকে আই উইল বি ভেরি কিউরিয়াস টু সি
যে এই শুধু পরিকল্পনা না, এটার বাস্তবায়নের যে জায়গাটা সেইটাতে, এবং সেই ক্ষেত্রে এসে অনেকগুলো বিষয় চলে আসে যে হাউ ইউ ডিল উইথ দ্য ব্যুরোক্রেসি। আপনি ব্যুরোক্রেসিকে নিয়ে হচ্ছে গিয়ে কীভাবে কাজ করতেছেন। আমরা কমিউনিকেশনের কথা বলছি, সেইটা এক জায়গা আছে, কারণ আপনি খুব চমৎকার পলিসি ডিজাইন করার পরেও সে পলিসির ইমপ্লিমেন্টেশনের একটা ব্যাপার চলে আসে। সো এই জিনিসপত্রগুলো যেটা প্রবাবলি গভর্নমেন্ট ইন আ নর্মাল টাইম প্রবাবলি কুড হ্যাভ গেট 1 year or 2 years, এই গভর্নমেন্টের জন্য হচ্ছে গিয়ে এই টেস্টটা খুব দ্রুত চলে আসতেছে। সো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি এই চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে সে কীভাবে এসে মোকাবেলা করে। জি, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি এবং এটা তো দৃশ্যমানও বেশ কিছু জায়গায় আসলেই তো আমরা দেখেছি যে ভোটের দাগ বা কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন, এই জায়গায় অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি খাতে পরিকল্পনার ঘাটতি বিডি রহমতুল্লাহ বলছিলেন। 60 দিনে বোধ হয় আস্থা হারানোটা একটু তো কতটুকু যুক্তিযুক্ত হবে আমি মনে করি না। এবং আপনি যদি বিএনপি ট্র্যাক রেকর্ড দেখি, আমরা যদি দুর্ভাগ্যকে বিএনপি জনগণের ভাগ্যে ফেরানোর চেষ্টা করেছে, যে স্বাধীনতা তোর বাংলাদেশে যে ক্রাইসিস তৈরি হয়েছিল, দুর্ভিক্ষ, জিয়াউর রহমান এসে খাদ্য সংরক্ষণ এনেছে, 4% গ্রোথে নিয়ে গেছে, স্বৈরাচার দীর্ঘ সময় ছিল এরশাদ, তারপরে সেখানে সেই ইকোনমিকে 4 থেকে 6 নিয়েছে খালেদা জিয়া, এবং তখনও একটা অর্থনৈতিক সংকট ছিল। এবারও একটা ফেসিবাদ দূর হয়েছে আমাদের এখান থেকে, তারেক রহমান তাদেরই সুযোগ্য পুত্র তার উপরে এসে পড়েছে। সো ট্র্যাক রেকর্ড কিন্তু বলে না যে বিএনপি পারবে না। সময়টা, প্রবলেমটা হচ্ছে যে 17 তারিখে সরকার ফর্ম করলো, 7 তারিখে সেই ঘটনাটা শুরু হলো, যুদ্ধ। তো আপনি আসলে তো কন্টিজেন্সি ম্যানেজমেন্ট করছেন, এর মধ্যে আপনার সেই সাস্টেইনেবল প্ল্যান করে, আমরা এটা জানিও না এখন, দিস ভেরি কারেক্ট, যারা একটু প্রচারণা হতো তাহলে হয়তো আর আমরা জানতাম যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে। পরিকল্পনার জায়গায় যেটা দেখে আমি, আকবর সাহেব যেটা বললো যে আমি যদি ইশতেহারটা জাস্ট দেখার চেষ্টা করছিলাম, যে সেখানে তো যেভাবে ইশতেহার বাস্তবায়ন বিএনপি বার করছে, যদিও যেটা আকবর বললো হয়তো আরও দেখার সময় ছোট ছোট কিছু জিনিস আমরা দেখছি, এবং আশা করি যে পাইলটগুলো সাকসেসফুল হবে। পার্টিকুলার সোশ্যাল সেফটি নেটটা খুবই গুরুত্বপূর্ণ যখন এই ধরনের অয়েল ক্রাইসিস হয় বা ইকোনমিক ক্রাইসিস হয়। পরিকল্পনায় বোধহয় আছে, যেমন এখানে গ্যাস অনুসন্ধানের কথা আছে, টেরিফ ব্যবস্থাপনা কি হবে, গ্যাস বিতরণ কি হবে, জ্বালানি সংযোগ কি হবে, আন্তর্দেশীয় জ্বালানি বৈষম্য হ্রাস করা, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইটা বাস্তবায়ন করার জন্য তো সময়টা দিতে হবে। খুবই আনফর্চুনেট যে সরকার এসেই ভুলে গেলে চলবে না যে একটা খুবই ভঙ্গুর অর্থনীতি। আসিফ সাহেব খুব রেসপেক্টফুলি বলছে যে অর্থনীতির সে শিক্ষার্থী না, বাট আই নো হি হ্যাজ ভেরি গুড নলেজ ইন ইকোনমিক্স, পার্টিকুলারলি পলিটিক্যাল ইকোনমিতে। বাট একটা ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে সরকার, তার উপরে মরার উপরে খাড়ার ঘা হয়ে এসছে এই যুদ্ধের কারণে। এই কনসিকোয়েন্সটা আপনাকে একটু তো সিম্পেথি, শুধু না রিয়েলিস্টিক্যালি দেখলেও এই জিনিসটাকে আপনাকে সহনশীলভাবে যেতে হবে। আর একটা হচ্ছে যে আপনার IMF এর যে জিনিসটা ঘটছে, আমরা যে ঋণের ক্ষেত্রে, তো আমরা জানি যে কন্ডিশনালিটি সবগুলো ঋণের ক্ষেত্রে থাকে। আমার যেটা ধারণা, যে জিনিসটা আলোচনায় যেটা একবার একটু আগে বললো, যে এইগুলোকে নিয়ে আসতে পারছে না সারফেসে, বা ইনফরমেশনগুলো ডিসিমিনেট হচ্ছে না, এখানে ইনক্যাপাসিটি আছে। এবং আমি আশা করি যে এই কোঅর্ডিনেশনটা এই সময়ের ব্যবধানে নিশ্চয়ই তৈরি হবে। নতুন কিছু লোক একসাথে হয়েছে, কাজ করতে করতে ঠিক হবে, কিন্তু সময় তো গড়িয়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দেয়, এখানে বলা আছে IMF এর যে লাস্ট কন্ডিশনগুলো ছিল, একটা বলা আছে টার্ন ওভার ট্যাক্স দিতে হবে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের সাথে। এটা কি বাংলাদেশ সম্ভব যে আপনি টার্ন ওভার ট্যাক্স দিবেন? কয়েকদিন আগে আমি অর্থ উপদেশের সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে ওনার সামনে যখন আমরা একটা রিসার্চের কাজে, বেসিক্যালি বিজনেসম্যানদের সাথে মিটিং ছিল, দিনাজপুর, ঠাকুরগাঁ, রংপুর, লালমনিরহাট এবং পঞ্চগড়ে আমরা মিটিং করছিলাম। যে কথাটা বারবার স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে এসছে, সেটা হচ্ছে টার্ন ওভার ট্যাক্স তারা দিতে চায় না। আওয়ামী লীগ কী করেছে, তারা IMF এর টাকাটা দরকার ছিল, যে কোনো কন্ডিশনালিটি মেনে তারা টাকাটা নিয়ে আসছে। এই গভর্নমেন্ট তো ওইভাবে যাবে না। এই গভর্নমেন্টকে তো দেখতে হবে যে সেই চুক্তির সবগুলো জিনিস মানা সম্ভব কিনা, এবং সেখানেই সমস্যাটা IMF এর তৈরি হচ্ছে। আর IMF এর কারণেই যে তেলের দাম বাড়িয়েছে কিনা আমি এটা জানি না, বাট যদি অর্থমন্ত্রী ঠিক বলে থাকেন, যদি পলিটিক্যাল স্টেটমেন্ট না হয়ে থাকে যে IMF এর সঙ্গে এই তেল এক ধরনের একটা আমরা জানি যে ভর্তুকির সাথে সম্পর্ক ব্রডলি এটা রিলেট করে। আরেকটা হচ্ছে যে এই আমরা যে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের কথা বলছি বা অন্যান্য সোর্স থেকে কথা বলছি, আমার ধারণা যে এটা একটা লেসন, যেটা উনি বলছেন হি ইজ ভেরি মাচ কারেক্ট, যে শিক্ষা এই 60 দিনে এই জায়গাটাতে আমি একটু দ্বিমত করি, খুব রেসপেক্টফুলি রাখতে পারছি না, যে হ্যাঁ কিন্তু এটা জরুরি যে এই কাজগুলো করতে হবে, যে আমাদের রিজার্ভ বাড়াতে হবে, অপশন তৈরি করতে হবে। মিয়ানমার পারলে আমরা কেন পারবো না? যদি শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট তার ব্যবসায়িক অলিগার্ড শ্রেণী ডেভেলপ করার জন্য গ্যাসের কূপ সন্ধান করে না থাকে,
বা নতুন সোর্স না তৈরি করে থাকে, কেনার দিকে মনোযোগ থাকে, টার্মিনাল এলএনজি টার্মিনাল নির্মাণের দিকে মনোযোগ থাকে, সেটা তো এই সরকার করলে ঠিক হবে না। কিন্তু আস্থাটা রাখতে হবে, মনে রাখতে হবে যে বিএনপি যেভাবে শুরু করেছে বা তারেক রহমান ছোট ছোট কিছু পরিবর্তন হলেও যেভাবে চিন্তা করছে, যেভাবে আস্থাটা কাজ করার রাখা। চেষ্টা করছে, আস্থা 60 দিনে হারানোটা বোধহয় ঠিক হবে না। জি, আকবর হোসেনের যে কথা হচ্ছিল যে এই সরকারকে একেবারে দায়িত্ব নেওয়ার শুরুতেই আগামী কয়েকটা মাস অন্তত সক্ষমতার একটা বড় পরীক্ষায় দিতে হবে, উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় সরকার কতটা ভালো করবে আপনার কি বলে? ট্র্যাক রেকর্ডের কথা বলছিলেন। আমি একটা কথা মানে একদম শুরু থেকেই বলছি, আমি সরকারকে সব কিছু নিয়ে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। 6 to 8 months, হ্যাঁ, হয়তো যদি কোনো খুব ক্রিটিক্যাল ইস্যু হয় আমি 1 বছর পর্যন্ত দিতে চাইবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি সেই প্রবলেমসগুলো সলভ করার ক্ষেত্রে আপনার ডিটারমিনেশন কতটা, আপনার প্ল্যানিং কতটা, ওইটা দেখতে হবে। যেমন এনার্জি ক্রাইসিসের ক্ষেত্রে সরকার যে এখন এটাকে রিয়েলাইজ করছে সেটা কিছুটা বোঝা যাচ্ছে। আমি শুরুতে বলেছি ইটস এ ম্যানেজমেন্ট ইস্যু। এই সংকট কিন্তু সরকারের হাতে না, সরকার এটা তৈরি করে নেই, কিন্তু সরকার যেটা করতে পারতো এটাকে একটু বেটার ম্যানেজ করতে পারতো। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং ইনফরমেশনগুলো ডিসেমিনেট করলে মানুষের একটা কনফিডেন্স থাকতো। আমি একটা উদাহরণ দিই যে বাংলাদেশের সম্ভাব্য এনার্জি ক্রাইসিস কীরকম হতে পারে, এটা অলরেডি প্রাইম মিনিস্টার তারেক রহমান কিন্তু এটার আশঙ্কা একটা প্রকাশ করেছেন। 70-এর ওয়াইল্ড ক্রাইসিসের বাইরের চেয়েও কয়েকদিন আগে যেটা এশিয়া জিরো এমিশন কমিউনিটি একটা প্রোগ্রামে অনলাইন সামিট, উনি বলেছেন যে বাংলাদেশের $2 বিলিয়ন সহায়তা দরকার ফর এনার্জি ক্রাইসিস, এটাকে ট্যাকল করার জন্য। ক্যান ইউ ইমাজিন যে জাস্ট $2 বিলিয়ন শুধু এনার্জি, শুধু এনার্জির জন্য। এখন আমাদের কিন্তু আমাদের মতো একটা দেশের হচ্ছে কি যে বিশ্ববাজারে যখন তেলের দাম বাড়ে আমাদের মতো দেশগুলোর অর্থনীতি তছনছ হয়ে যায়। জাস্ট একটা জিনিস, আর আপনার অন্য কোনো কিছু লাগবে না। এবং সামাজিক অস্থিতিশীলতা অনেক সামাজিক বড় ব্যাপার। অস্থিরতা এই যে তৈরি। পরিবহন, এটা ওটা সবকিছু কালকে বাসের ভাড়া বাড়বে, লঞ্চের ভাড়া বাড়বে, সব কিছু মিলে। এখন এখানে হচ্ছে যে মূল বিষয়টা যে সরকারকে অনেস্টলি রোল প্লে করতে হবে। অনেস্টিটা কীরকম, যে ভাই আমার এই আছে, আমি এই ডেলিভার করতে পারছি, আমি অর্ধেক ইনফরমেশন দিব, হাফ বলবো, বাকি হাফ জনগণের উপর চাপিয়ে দেব, এইটা আমরা বিশ্বাস করব না। এবং আমরা দেখতে চাই যে আসলে গভর্নমেন্ট কতটা সিনসিয়ার। কারণ আপনি দেখেন যে আমরা শুনছি যে সরকার প্রতিদিন ভর্তুকি দিচ্ছে, আমরা কি এখনও পর্যন্ত জানি যে আসলে এই তেলের দাম বাড়ার পরে প্রতিদিন ভর্তুকির পরিমাণ কতটা দাঁড়িয়েছে? আমরা তো জানি না সেটা এখনও। এই ইরান ওয়ার শুরু হওয়ার পর থেকে তেলের দাম তো $120 পর্যন্ত উঠেছিল, এটা নেমে কিন্তু এখন আবার $90 আশপাশে এসছে ক্রুড অয়েল। তো তাহলে আমরা কিন্তু ওই পিকচারটাও আমাদের কাছে নাই। এই জন্য হচ্ছে কি পূর্ণাঙ্গ চিত্রটা দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ গভর্নমেন্ট ইজ সিনসিয়ার এবং তাদের কমিটমেন্টও আছে। যদি সেটি না দিয়ে আপনি আধা আধি সব জনগণের উপর চাপিয়ে দেন, আর ওই যে কালকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছিলেন, একজন সাংবাদিক প্রশ্ন করার চেষ্টা করছিলেন, উনি প্রশ্ন নিতেই রাজি না, ওনার ধারণা সবই ঠিক আছে, অথচ উনি যে সময় বসে কথা বলছেন বাংলাদেশের বহু জায়গায় 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ওয়াই, মানে এই অ্যারোগেন্সগুলো কেন আসবে? সো মানুষ দেখতে চায় যে আপনি কতটা সিনসিয়ারলি ডিল করবেন, কতটা পোলাইটলি ডিল করবেন এবং কতটা ইনফরমেশন দিয়ে ডিল করবেন। সেটা যদি হয়ে থাকে, পিপল আর অ্যাওয়্যার যে এই সংকট বাংলাদেশ তৈরি করে নাই। হ্যাঁ, একটা জাহাজ এটা এমন না যে ওই কাতার বা ইয়ে থেকে এলএনজি তেল পাইপ দিয়ে ভরে জাস্ট বাংলাদেশে এনে এটাকে ছেড়ে দিবে, ব্যাপারটা কিন্তু ওরকম না। সো মানুষের সঙ্গে অনেস্টলি যদি ডিল করতে পারে এবং যদি এগেইন সেটা বলছি কমিটমেন্ট থাকে, তাহলে আমার ধারণা যে আমরা 2 মাস 4 মাস 6 মাস ব্যাপারটা এত দ্রুত সমাধান হবে না, কিন্তু ধৈর্য নিয়ে এটাকে সমাধান করতে হবে এবং একটা জায়গায় পৌঁছাতে হবে। একটু সমসাময়িক রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে যাব, তবে তার আগে একটি বিষয় একটু চারজনের মন্তব্য জেনে নিতে চাই। অধ্যাপক আসিফ এম শাহনি, যে যার জন্য আমাদের এত কিছু, অর্থাৎ যেই প্রেক্ষাপটে ইরান অন্যায়ের যুদ্ধ চাপিয়ে দেওয়া যুদ্ধ, আমরা জানি যে দ্বিতীয় ধাপের যেই শান্তি আলোচনা সেটাও এক ধরনের এখনও অনিশ্চয়তার দোলা চলে। এর আসলে ভবিষ্যৎ কি? এই সংকটের আসলে খুব কাছাকাছি সময়ে কি এই সংকটের কোনো সমাধান দেখছেন কিনা? আমি এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি না। আমার কাছে সেটা মনে হচ্ছে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ট্রাম্পের আমি যদি লেটেস্ট সেটা দেখি, সো তার যে সোশ্যাল মিডিয়া বা ট্রুথ সোশ্যালে হচ্ছে গিয়ে তার যে বক্তব্য বা সেটা যদি দেখি, তাহলে সে সেকেন্ড টাইম আবারও একটা হুমকি দিয়েছে। এবং সেই হুমকির প্রেক্ষাপটে সেই হুমকির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএনএ যিনি প্রতিনিধি, তিনি আবার এটাকে ডিফেন্ড করেছেন এবং বলেছেন যে এইটা আসলে হচ্ছে ওয়ার ক্রাইম হবে না, কারণ এইটা হচ্ছে যুদ্ধের একটা অংশ।
এইরকম একটা অ্যাটিচিউড যখন থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশগুলো ছিল তারা অনেকেই হচ্ছে গিয়ে এটাতে এগুলো নিয়ে রিয়্যাক্ট করছেন। এর মধ্যে একজন রাষ্ট্রপ্রধান তো বোধহয় কিছুদিন আগে বা আজকে না গতকালকে খুব স্পষ্ট করে বললেন যে প্রতিদিন সকালে উঠে যদি দেখতে হয় যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে এভাবে হুমকি দিচ্ছে, সেটা আসলেই হচ্ছে গিয়ে ওভারঅল গ্লোবাল ইস্যুর জন্য খুব একটা সুবিধার কিছু না। এইটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট। আমি এই সংকটের এই জায়গাটায় যে ট্রাম্পের এই অ্যারোগেন্সের প্রেক্ষিতে এটা সমাধানের কিছু দেখি না, কিন্তু এটা একটা সমাধান এসে যেতে পারে ইউএসের ইন্টারনাল পলিটিক্যাল। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউএসএতে নভেম্বরে একটা মিড টার্ম ইলেকশন আছে, এবং মিড টার্ম ইলেকশনে আপনার হচ্ছে ইউএসএতে রিপাবলিকানদের কন্ট্রোলে এখন হাউস এবং সিনেট দুটোই আছে, এবং এই দুইটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তে ডেমোক্রেটদের কন্ট্রোলে চলে যাওয়ার একটা পসিবিলিটি দেখা গেছে। সিনেটের যে জায়গাগুলোতে নির্বাচন হবে, সিনেটে তো সবগুলোতে হয় না, 33টার মতো আসনে হয়, এবং হচ্ছে গিয়ে হাউসের যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্পের বা হচ্ছে গিয়ে সেখানকার যারা বিভিন্ন স্টেটের যারা আছেন তারা বিভিন্ন ধরনের জেরিম্যান্ডারিং যেটাকে বলা হয় সেটা করার পরও দের ইজ আ পসিবিলিটি হাউস ফ্লিপ করতে পারে ডেমোক্রেটদের দিকে। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে না, তখন হচ্ছে গিয়ে ইন্টারনালি রিপাবলিকান পার্টির ভেতর থেকে একটা প্রেশার যায়, যেটা আমরা অলরেডি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি। আই ক্যান জাস্ট সিম্পলি গেস দ্যাট এই ইন্টারনাল প্রেশারগুলো হচ্ছে গিয়ে ট্রাম্পের এইটাকে হচ্ছে গিয়ে সামহাও একটা ধরনের নেগেটিভ ইফেক্ট তৈরি করতে পারে। এটা করবে হচ্ছে এই কারণে, কারণ ট্রাম্প 4 বছর, দেন হি হ্যাজ টু লিভ। কিন্তু রিপাবলিকান পার্টির যে কংগ্রেসম্যান, পার্টির যে সিনেটর, তাকে আরও 4 বছর 6 বছর 2 বছর হচ্ছে গিয়ে তাকে থাকতে হবে। এবং এসেনশিয়ালি আমরা এটা দেখেছি যে মিড টার্মের পরে অনেক কিছু চেঞ্জ হবে, বা মিড টার্মের আগেই যেহেতু এই যুদ্ধ, আপনি যদি দেখেন যে সিএনএনের একটা জরিপে কিছুদিন আগে দেখা গেছে যে এসেনশিয়ালি যখন যুদ্ধ শুরু হয়, সেই হিসেবে যখন পপুলারিটি হিসাব করে, দিস ইজ প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট আনপপুলার ওয়ার রাইট নাও ইন ইউএসএ। সো সেইটারও একটা, সো পাবলিক ওপিনিয়নের একটা ইম্প্যাক্ট হয়তো ওইখানে পড়তে পারে, যেইটা হয়তো ট্রাম্পের যে সেটাকে চেঞ্জ করতে পারে। যদিও আবার সেখানে একটা যদি আছে, সেটা হচ্ছে ট্রাম্প, আমরা যেটাকে হচ্ছে আমেরিকান হেজিমন বলি, সে যে উপায়ে কাজ করছে, আপনি যদি ট্রাম্পের উপদেষ্টা বা এটা যেটা দেখেন, ইভেন ফার্স্ট টার্মে ট্রাম্পের যারা ছিল, দেওয়ার এবল টু ট্রাম্পকে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট করার জন্য। আর এবার পিট হেগসেথ থেকে শুরু করে যাদেরকে আপনি রেখেছেন, তারা হচ্ছে ট্রাম্পকে ফ্যাসিলিটেট করার জন্য আছে, কোনো বাধা দেওয়ার জন্য। সো এইখানে হচ্ছে গিয়ে এই ধরনের একটা ডিলেমা কাজ করবে। কিন্তু এই ডিলেমার মধ্যে থেকে এসেনশিয়ালি আর ইরানের জন্য এখানে আসলে খুব বেশি কিছু হারাবার কিছু নেই, লস্ট মানে সেটা হয়ে গেছে। সো এই জায়গাটায় তার যে পয়েন্টটা, আমরা হরমুজ স্ট্রিটের কথা বা হরমুজ প্যারিসের কথা যেটা যদি দেখেন, এবং সেই জায়গায় ইরানের আজকের অবস্থান যদি দেখেন, আমি এইটার আসলে খুব মানে সুস্পষ্ট সমাধানের দিকে যে যাবে সেটার আমি এখন পর্যন্ত কোনো ইস্যু দেখি না, আনলেস অ্যান্ড আনটিল হচ্ছে আমেরিকার ইন্টারনাল পলিটিক্যাল ইস্যুতে হচ্ছে গিয়ে বড় ধরনের কোনো চেঞ্জ আসে। জি, বিডি রহমতুল্লাহ, যে এই যুদ্ধ বলি, এই সংঘাত বলি, এর মানে আসিফ শান্ত বলছিলেন যে যুক্তরাষ্ট্রের ভিতর থেকে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হওয়া ছাড়া আসলে এর কোনো আসল সমাধান আপনি দেখেন কিনা? আমি তো দেখি, কারণ বাইরের প্রেশারও কিন্তু কম না। ইরান সহ তার বাইরের যে বিভিন্ন শক্তি আছে, তারা একটা দারুণ চাপ দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে। তার ইন্টারনাল চাপ, উনি যেটা বলেন দ্যাট ইজ ট্রু, কিন্তু ইন্টারনালি সে সাংঘাতিক আনপপুলার হয়ে গেছে সিনেট সহ, ইট ইজ ট্রু। এটা তার একটা কাজ করবে, এবং তার চেহারা দেখলেও বোঝা যায় ইজ ইন ট্রাভেল। কিন্তু বাইরের চাপটা তো কম না, বাইরের চাপটার জন্যই তো তার ইন্টারনালি এই জিনিসটা হয়েছে, এবং ইরান কিন্তু ছেড়ে দেবে না এখন যা অবস্থা। তো কাজেই সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে যে ট্রাম্পকে এবার যেতেই হবে। তো কাজেই আমি অ্যাটলিস্ট আমি ফিল করি যে আমেরিকা বহু অত্যাচার করে মাদুরোকে তুলে নিয়ে গেল, কিউবাকে থ্রেটেনিং দিল, ফিনল্যান্ড তার দরকার আছে। এটা তো কোনো রাষ্ট্রের কোনো কাজ হইতে পারে না। আরে তোমার রাষ্ট্র তুমি চালাও, তার নিজস্ব কিন্তু প্রবলেম ডেভেলপ করতেছিল, এখন সে বাইরে আক্রমণ করা শুরু করে দিচ্ছে। তো ভাগ্য ভালো যে ইরান এই প্রিপারেশনটা যে তার এরকম, এটা তো ধারণার বাইরে। তো সাংঘাতিকভাবে প্রিপারেশনে নেয় নাই, আমেরিকাকে একটা ইচ্ছা মতো শিক্ষাও দিচ্ছে। তো কাজেই আই এগ্রি যে হ্যাঁ, ইন্টারনাল চাপ থাকতেছে, বাইরের চাপও, ইরানের চাপটা কিন্তু কম না, এবং এটা তাকে সরাই দিতে আমার মনে হয় একটা ভালো পজিশন ক্রিয়েট হয়েছে। জি, আকবর হোসেনের যে যুদ্ধ সংঘাত কতটা প্রলম্বিত হবে এবং খুব শিগগিরই কোনো মানে সংকটের সমাধান দেখেন কিনা? একটু আগে তো যেটা দেখলাম যে সিএনএন একটা রিপোর্ট করেছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার টিম আগামী মঙ্গলবার ওনারা হয়তো ইসলামাবাদ পৌঁছবেন সেকেন্ড রাউন্ড অফ টক্স।
কিন্তু যদিও ইরানের স্টেট যে নিউজ এজেন্সি ওরা বলছে না এই ধরনের কোনো কথাবার্তা না দেশেই যে আমরা পাঠাবো না হ্যাঁ। সেন্ডিং হ্যাঁ না আমি সিএনএন এরটা বলছি ও, কিছু CNN পরে। এরটা আছে। হ্যাঁ তো ইরান এটা কনফার্ম করে নাই। আবার অন্যদিকে ট্রাম্প বলছে যে যদি একটা পিস ডিল না হয় তাহলে আবার একই কথা যে ইরানকে ঘুরিয়ে দিবে। বিদ্যুৎ কেন্দ্র সেতু সব একবারে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে পিস ডিলটা যেভাবে আটকে আছে যে ইরান চায় এখানে লেবাননকে ইনক্লুড করতে, কারণ লেবানন হচ্ছে ইরানের একটা ভেরি ইম্পর্টেন্ট প্রক্সি, এবং অন্যদিকে ইসরায়েল চায় যে পার্ট অফ লেবানন তারা কন্ট্রোল করবে, অলমোস্ট 1/3 অফ লেবানন তারা কন্ট্রোল করবে, ওখানে তারা কোনো ছাড় দেবে না। তো এখন আমেরিকা তো লেবানন প্রশ্নে আলাদাভাবে বসিয়েছে লেবানন এবং ইসরায়েলকে, সেটার আউটকাম কী হয় সেটা দেখতে হবে। তবে এখানে যেটা হচ্ছে যে এই যুদ্ধটা থামবে কয়েকটা বিষয়তে। প্রথম কথা হচ্ছে গালফ কান্ট্রিগুলো কী চায়, তারা কি সৌদি, reaction দেয়? ইউএই তারা কি চাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। সেকেন্ড থিং হচ্ছে যে ইরান এটাকে কতদূর ড্র্যাগ করতে পারবে, কারণ অলরেডি আমেরিকা যেভাবে ইরানের পোর্টগুলোকে ব্লক করেছে, সো ইরানও পাল্টা হরমুজ ব্লক করে আছে। সো এটা যদি পাল্টাপাল্টি এই ব্লকেটের মধ্যে চলে তাহলে এটা কিন্তু ইরানের জন্য, ইরানের কিন্তু এখন সবচাইতে বার্গেনিং চিপটা হচ্ছে হরমুজ, এটাকে তারা কতটা কন্ট্রোলে রাখতে পারবে। সো এখন বিষয়টা ওইখানে দাঁড়িয়েছে আর কি। তবে মনে করা হয় যে মোর অর লেস খুব ফ্র্যাজাইল হলেও একটা পিস ডিল হবে এখনো পর্যন্ত যে, এবং পাকিস্তান এক্ষেত্রে কয়েকদিন আগে তো আপনারা দেখলেন যে শাহবাজ শরীফ তিনি সৌদি প্রিন্সের সঙ্গে দেখা করলেন, ওইদিকে সেনাপ্রধান সেনাপ্রধান দেখা করলেন ইরানের সঙ্গে। সো বিভিন্ন আমেরিকান মিডিয়াগুলোতে এবং মিডল ইস্টের যে ইয়েতে অ্যানালিস্টদের কাছ থেকে যে ধারণাটা পাওয়া যাচ্ছে যে তারা সম্ভবত খুব একটা পিস ডিলের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে, এবং ইরানও বলেছিল যে উই আর অ্যাকচুয়ালি ইঞ্চেস অ্যাওয়ে ফ্রম এ পিস ডিল লাস্ট টাইম ফার্স্ট রাউন্ড অফ টকস। সো এখন তো যেহেতু 2 সপ্তাহের পিস ডিলটা আছে একটা টেম্পোরারি, সো এমনও ধারণা করা যাচ্ছে এটাকে হয়তো আবার হয়তো বাড়ানো হতে পারে আরেকটু, অথবা সেখানে কোনো একটা পার্মানেন্ট সলিউশন আসে, এবং এটা কমপ্লিটলি নির্ভর করবে যে আমেরিকার যারা অ্যালাই গালফ কান্ট্রিজগুলো তারা আসলে কতটুকু চায়, কিভাবে চায়, এটার উপর নির্ভর করছে। অ্যান্ড অফকোর্স ইসরায়েল তো বটেই, আমেরিকা হয়তো পিস ডিল করবে, ইসরায়েলকে আর একটা বোমা মেরে দেবে, তখন তো সেটা আবার ভেস্তে যাবে। অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, এই যে এই শান্তি আলোচনা বলি বা কতটা টেকসই হবে? টেকসই মানে একটা জিনিস তো হচ্ছে যে আজকে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট আমি দেখলাম, একবার ওয়াজ রিফ্লেক্টিং কারেক্টলি, যে মধ্যপ্রাচ্যে অবস্থান তো হারানো একটা অবশ্যম্ভাবী। এছাড়াও তাদের যে অ্যালাই স্টেটগুলো, 3টা ফ্যাক্টর, একটা হচ্ছে যে এটা বোঝা গেছে সব বেস স্টেজ দিয়ে আসলে এই প্রতিরক্ষা, যেটা আমরা হেজ সিকিউরিটি বলে মিডল ইস্টে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা আসলে ওই চাদর ফুটো হয়ে গেছে, ওটা হবে না। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা, এটা বড় ধাক্কা আমেরিকার জন্য, কারণ আমেরিকা এই ওয়ারে তো খুব তিনিও খুব টেনে নিয়ে এসছে। এটা তো আমেরিকার যুদ্ধ না, ইসরায়েলের যুদ্ধ ভাড়া খাটছে আমেরিকা এবং তার পেমেন্ট দিচ্ছে সারা পৃথিবীর মানুষ, এটা দ্বিতীয়ত। আর 3 নম্বর হচ্ছে যে লং টার্ম যে ওয়ার্ল্ড পলিটিক্স, পার্টিকুলারলি এশিয়াতে, পুরো এশিয়াতে, যেখানে চায়নার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ থেকে শুরু করে ট্রেড ইনভেস্টমেন্ট হেভিলি ইনক্রিজ করছে, ইনক্লুডিং আফ্রিকা। এই যুদ্ধ আদতে কোনো ফলাফল আসলে ইউএসএ কে দেবে না, এই 3টা পয়েন্টে এখন খুবই পরিষ্কার। ইরান কতটা হোল্ড করবে না করবে তার চেয়ে বড় যে ডেসপারেশন, আপনি দেখেন ইরান যদি দিনে একটা স্টেটমেন্ট দেয়, যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি, আসিফ সাহানের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আরো ভালো বলতে পারবে, যে নিকট ইতিহাসে তো বটেই, অতীতেও ঘটেছে কিনা, যে কয়েকটা স্টেটমেন্ট দিচ্ছে একই ঘটনায়, উল্টো পাল্টা কথা বলছে, মিথ্যে বলছে, এবং ডেসপারেশনটা আমার ধারণা আকবর ওয়াজ টেলিং কারেক্টলি যে পারহ্যাপস হোল্ডিং ওয়েল, এই ইরান ঠিক মতো ধরে আছে, একটা দিন ভুলে গেলে হবে না। এদিকে তো আমরা কথা বলছি এই ক্যানাল নিয়ে, কি বলে হরমুজ নিয়ে, ভুলে গেলে হবে না যে কথাটা একবার একটু নিয়ে আসলো, যে একটা প্রক্সি তো লেবানন, আর একটা প্রক্সি কিন্তু হুতি ইয়েমেনে, এবং সেখানে যে ক্যানালটা সেটা হচ্ছে বাব আল মানদার, যেটা দিয়ে সুয়েজ খাল যায়, এবং সেখানে 29 কিলোমিটার, 2টো চ্যানেল মাত্র। ওখানে কিন্তু যদি এই প্রেশারটা যখনই বাড়বে, নেক্সট, আমি বলছি না যে শিওর, বাট আমি যতগুলো রিপোর্ট পার্টিকুলারলি স্কাই ফলো করি আমি নিউট্রাল ইয়ার জন্য, সো যতগুলো ওদের স্টোরি আজকে দেখলাম গত 2-3 দিনে, দ্যাট ইজ দি নেক্সট উইপেন ফর ইরান। সো ওভারঅল দে উইল বি হোল্ডিং দি কার্ড, এবং এটা মোটামুটি বুঝেছে। নাহলে যখন ট্রাম্প ঘোষণা দিল, কত বড় কূটনৈতিক পরাজয়, ট্রাম্প ঘোষণা দিল যে ইসলামাবাদে জেডি ভান্স যাচ্ছে না, কিন্তু প্রতিনিধি দল যাচ্ছে আগামীকাল। ইরান যদি প্রথম আলোর নিউজটা আমি দেখলাম, সো কোর্ট করতেই পারি, ইরান বলছে যে আমরা
আসলে ইয়েতে যাচ্ছি না, আলোচনায় যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না অবরোধ তুলে না। এবং কত বড় একটা মানে কি বলবো, এটা কোন ধরনের অজ্ঞতা বর্বরতা কোন শব্দে বলবো আমি জানি না, যে সারা ওয়ার্ল্ড যেখানে একটা অবরোধের কারণে ধুঁকছে, সে আবার আর একটা অবরোধ দিচ্ছে। বুঝলাম যে ইরানের এই ট্রেড স্টপ করে, কিন্তু সারা পৃথিবীতে এটার কারণে ধুঁকছে। এবং আজকে আরো একটা জিনিস, উস্কানির মাত্রাগুলো কোন লেভেলে, একটা উন্মত্ততা, যে পৃথিবীর যেখানেই থাকবে ইরানের জাহাজ সেটাকে গুলি না, সেটাকে কবজায় নিয়ে, বাংলা শব্দটা বলতে পারছি না আমি, যে সেটাকে ক্যাপচার করবে আর কি। সো এই ধরনের সিচুয়েশন বেসিক্যালি প্রেশার তৈরি করে। কিন্তু ইরান আজকে যে অডাসিটি শো করলো, নিশ্চয়ই তাদের কোনো না কোনো বিষয় আছে, শুধুমাত্র হরমুজ বা বাব আল মান্দেরের কথা আমি বলছি না, যে এটা ইম্পর্টেন্ট। যে এখন এটা তো আর ওয়ার না, একটা ওয়ারের যুদ্ধের একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট থাকতে হয়। যুদ্ধে যখন আপনি অস্ত্র ইউজ করলেন, পারমাণবিক বোমা মারলেন, দ্যাটস অল, ওটা তো সামরিক দিকটা গেল। কিন্তু যুদ্ধের তো মেইন জয়টা রাজনৈতিক, সেটা তো বড় ধরনের পরাজয় হয়েছে ইউএসএর। এবং সেজন্যই আজকে খুব সুন্দর করে প্রফেসর আসিফ শাহান বললেন যে লোকালি কি ঘটতে পারে, বাট এক্সটার্নালি ইউএসএ তো নানান কারণে যে এক ধরনের মাস্তানি, যেটা উনি একটু আগে বললেন যে ভেনিজুয়েলায় করে এসছে, সেটা পুরো চিন্তাটা উল্টো হয়েছে। ডোন্ট ফরগেট, আজকে ইসরায়েলে আজকে প্রায় 2 মাস, প্রায় 50 দিনে বোধহয় ওয়ার গড়ালো, এক্স্যাক্ট এটা বোধহয় আমি কনফিউজড হয়ে গেলাম। আজকে কিন্তু ইসরায়েলে প্রথম মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে। এটা কিন্তু বড় একটা ঘটনা। এবং আমেরিকাতেও আমরা হয়তো বা দেখছি না সেটা, এলিমেন্টগুলো বক্তব্য এটার মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু আমেরিকার লোক এটা এখন বোঝে যে এটা একটা ইসরায়েলের যুদ্ধের কারণে আমার দেশের মুদ্রাস্ফীতি হোক, তেল হোক, যা হোক, এবং সারা পৃথিবী আজকে একটা মানে এবং একটা কত বড় কথা, এটা কি মানা যায়? বলছে যে ইরানের যে ইউরেনিয়াম সেটা আমরা এবং ইরান আমরা মানে মানে উন্মাদনা ছাড়া, এটা আমি সরি টু লাভ ইন এ ফর্মাল ডিসকাশন, বাট এটা হয় না। তার মানে ওভারঅল প্রেসারে কিন্তু ইরান আছে অবশ্যই, তাদের সামরিক দিক থেকে তো ইরান কোনো বলার অবকাশই রাখে না যে ইরানের ওই পারঙ্গমতা নেই, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি দে আর হোল্ডিং দি কার্ড। এবং সেটার ডেসপারেশনটা যতটা না ইরানের এখন, তার চেয়ে বেশি ইউএসএর, বোথ ফর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিজনস। জি, বলছিলাম একটু সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি দিতে চাই। অধ্যাপক আসিফ এম শাহান, আমরা জানি যে জুলাই সনদ বলি, সংবিধান সংস্কার বলি এবং অধ্যাদেশ বলি, এই সব কিছু নিয়ে সংসদে বলি, সংসদের বাইরে রাজপথে বিরোধী দলের আন্দোলন আছে, সংসদে বিতর্ক আছে। এই যে বিএনপির বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ, আপনি আসলে পুরো বিষয়টিকে কিভাবে দেখেন? দেখুন, আমি যে জিনিসটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে সেটা হচ্ছে বিএনপির, আমার কাছে মনে হয় যে আননেসেসারি অনেকগুলো ফ্রন্টে বিএনপি ক্রাইসিস ক্রিয়েট করতেছে, যেটার দরকার ছিল না আমার কাছে যেটা মনে হয়। যে কারণ এসেনশিয়ালি আপনি যদি হচ্ছে গিয়ে এখন মানে আমি জানি না যে কোনটা নিয়ে এসে বলবো, কারণ গণপরিষদে যখন হচ্ছে গিয়ে ওনারা রাজি হলেন না, তখন কিন্তু সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন যে এই অর্ডারটা যে অবস্থায় আছে সেটাকে তারা গ্রহণ করতে পারবেন না, এটাকে কনস্টিটিউশনে অ্যাড করা যায় কি না, এবং ওই শপথটাকে ইসে করে যদি উনি ওইটাও করতেন। কারণ এইখানে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, যেটার কোনো উত্তর এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে আমি অন্তত পাইনি, যে এসেনশিয়ালি আপনি যদি বিএনপির যেই পলিটিক্যাল কমিটমেন্ট আছে, যে জিনিসপত্রগুলো তারা জুলাই সনদে এগ্রি করেছে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট, সেই জিনিসপত্রগুলো যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারে আপনার হাত দিতে হচ্ছে। এসেনশিয়ালি আমরা এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের উপরে সুপ্রিম কোর্টের যে রায়গুলো দেখেছি, সেটা হচ্ছে আপনি যদি এই অ্যামেন্ডমেন্টগুলো করেন, তাহলে হচ্ছে ভবিষ্যতে কোর্ট এগুলোকে নালিফাই করে দিতে পারে। তাহলে এইটা থেকে আমাদের আসলে মুক্তি পাওয়ার উপায়টা কি? যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা বলা হয়েছিল, সেইটাকে একটা অপশন হিসেবে রাখা হয়েছিল। সো বিএনপি যদি সেটার সাথে এগ্রি না করে, তো তাহলে হচ্ছে আপনার পাল্টা প্রস্তাবটা কি? আপনি এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের যে ইস্যুটা আছে, সেটা থেকে আপনি প্রোটেকশন কি দিবেন, সেটা আমার কাছে পরিষ্কার না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যেটা এর আগেও বলেছি যে গণভোটের আপনি যদি 4টা কোয়েশ্চেন দেখেন, এর মধ্যে 3টা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এগ্রি করতে বিএনপির কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কারণ প্রথম যেইটা, যে সাংবিধানিক পজিশনের নিয়োগ, এবং সাংবিধানিক পজিশনের নিয়োগের ক্ষেত্রে আপনি যদি গণভোটের প্রশ্নটা দেখেন, সেখানে বলা আছে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুসারে। এবং একই সাথে আপনি যদি হচ্ছে যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন, সেখানে জুলাই সনদের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা 17 অক্টোবর পার্টিগুলো সাইন করেছে। সো 17 অক্টোবর পার্টিগুলো যেটা সাইন করেছে, সেটাতে নোট অফ ডিসেন্ট আছে। সো প্রথম প্রশ্ন যেটা, সেটা মানতে বিএনপির কোনো আপত্তি হওয়ার কোনো কারণ নেই। বিএনপি পার্লামেন্ট ইস্যু করার পরে সেটা নিয়ে কাজ করতে পারে। যেটা নিয়ে একমাত্র ইস্যু, সেইটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা।
যে আপনি উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রাখবেন কিনা। এইখানে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া বলে গণভোটের প্রশ্নে কিছু নেই। এখন বিএনপির জন্য সেইটা মানাটা আমার কাছে মনে হয় ওয়াজ ইউজফুল, কারণ আপনি যদি সরকার পরিবর্তনও হয়, যদি এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনও হয়, বিএনপি উইল অলওয়েজ হ্যাভ 30-40% ভোট, তার একটা নির্দিষ্ট সংখ্যক সিট থাকবে। এবং এইবার বিএনপির ভোটের যা হার, এবং সেটার সাথে হচ্ছে গিয়ে নর্মালি আমি জানি না যে যদি এটা হইতো তাহলে হচ্ছে ওনারা আসলে কোন প্রসেস ফলো করতেন, বিএনপির 56 থেকে 57টা সিট উচ্চকক্ষে থাকা কোনো সমস্যাই ছিল না। তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে বিষয়টা আছে সেটাও বিএনপির জন্য কোনো ধরনের কোনো সমস্যা হতো না, বরং বিএনপি একটা নতুন একটা জিনিস শুরু করে দিতে পারতো। সো এসেনশিয়ালি আমি এই জায়গাটায় কোনো সমস্যা দেখি না। এই কথাগুলো আমি এই কারণে বলছি যে এরপরে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, সেইটা নিয়ে সমস্যা হলো, হিউম্যান রাইটস কমিশন নিয়ে একটা বড় ধরনের সমস্যা হলো, এই যে অধ্যাদেশগুলো এসে হলো, বিএনপি আনফর্চুনেটলি একটা ভিশনের উপরে কাজ করে যে আমার এক্সিকিউটিভকে শক্তিশালী হতে হবে, ফাইন। কিন্তু এক্সিকিউটিভ যদি এত শক্তিশালী হয় যে তাকে আপনি কোনো ধরনের কনস্ট্রেইনের মধ্যে রাখতে পারবেন না, এবং কোনটা কনস্টিটিউশনাল বডি, কোনটা ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি আর কোনটা এক্সিকিউটিভ বডি, এই পার্থক্যটা যদি হচ্ছে গিয়ে না করা হয়, তাহলে সেটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য একটা বড় ধরনের ডিফিকাল্টিস তৈরি করে। সো এই জায়গাগুলো আমি এসেনশিয়াল এই ঝামেলাগুলো তৈরি করা, যেটা আমরা এতক্ষণ কথা বলছি, আপনার একদিকে একটা ইকোনমিক ক্রাইসিস লুমিং, আপনার এই ইকোনমিক ক্রাইসিস আপনি সামলাবেন, এবং শুধু শুধু এই পলিটিক্যাল ক্রাইসিসগুলো যেটাতে আসলে হচ্ছে কি আপনার এসেনশিয়ালি লুজ করার কিছু নাই, কিন্তু আপনি একটা লুজার্স গেমের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন, এইটা আমার কাছে হচ্ছে গিয়ে সবচেয়ে সারপ্রাইজিং মনে হয় বিএনপির দিক থেকে, বিএনপির জন্য আর কি। জি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, এই যে শুধু শুধু কিছু পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করছে বিএনপি, না মানে আবারও আমাকে বলতে হবে যে শুধু শুধু তো বিএনপি সরাসরি ভালো উত্তর দিতে হবে, বাট আমার প্রফেসর আসিফ যেখানে শেষ করলেন সেখান থেকে যদি আমি একটু শুরু করি যে প্রপোর্শনেট, আমার পার্সপেক্টিভ বলছে জাস্ট দিস ইজ নট মাই কাউন্টার আর্গুমেন্ট, যেটা বিএনপিকে বোঝার চেষ্টা করছি আমি, যে আমি এবারে না আমার ভোট 2/3 আমি পেয়েছি, বাট সেই প্রপোর্শনেট ধরে নিলাম যে এটা তো সবসময় থাকবে সেটা না, এটা সেই আর্গুমেন্টটাতে আমি যাচ্ছি না। বাট দ্বিতীয় যেটা হচ্ছে যে প্রফেসর আসিফ যেটা বললো যে 1 এবং 2 প্রশ্ন, এবং 3 নম্বরে যদি আসি আমি, সেখানে কিছু কিছু এলিমেন্টে নোট অফ ডিসেন্ট বলছে 30টা গণভোটের 3 নম্বরই 30টা যেটা একমত হয়েছে সেটা মোটা দাগে পার্টিগুলো বাস্তবায়ন করে। 2 নম্বরটা যে প্রবলেমটা হচ্ছে ওখানে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির। আর সবচেয়ে বড় কথা 4 নম্বরটাতে এসে বলছে যে এছাড়া ওই 30টা ছাড়া পার্টিগুলো যে যেভাবে এগ্রি করেছে, যেটা প্রফেসর আসিফ বললো যে 17 জুলাই ওই যেভাবে স্বাক্ষর 17 অক্টোবর, হ্যাঁ, ইয়াতে সেটা হবে। এখানে একটা বড় এই জিনিসটা, দুটো প্রশ্ন তো উনি বলেন, আমি বাকি দুটো নিয়ে আসলাম, যে একটা হচ্ছে 30টা আমরা সবাই বাস্তবায়ন করব যেভাবে আমরা এগ্রি করেছে, আর 4 নম্বরে এসে 4 নম্বর প্রশ্নটা যেটা যে যেভাবে অন্যগুলো যেগুলো আছে সেটা তার মতো করে বাস্তবায়ন করবে, এটা গেল একটা প্রেক্ষিত হলে যখন একটা গ্যাপ আছে। এরপর যদি আসি যে অল্টারনেটিভটা কি হতে পারতো, যে সংবিধান সংস্কার পরিষদের অল্টারনেটিভ একটা প্রস্তাব এখানে দিয়েছে, প্রথম থেকেই একটা গাইগুই ভাব বিএনপির মধ্যে ছিল। বাট একটা জিনিস আই এগ্রি উইথ হিম, সেটা হচ্ছে যে এইটাকে এইভাবে ডিল না করে অন্যভাবে করা যেত কিনা। যেমন ধরে নিলাম যে এটা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার যে প্রক্রিয়াটা, যে 4টা বিল নিয়ে মূলত কথা হচ্ছে, ইফ আই এম নট রং, একটা হচ্ছে যে বিচার বিভাগ এবং সচিবালয়, বিচার এবং সচিবালয়, সংসদ, মানবাধিকার এবং গুম। এবং সেখানে মেইন আর্গুমেন্টটা যেটা হচ্ছে যে এক্সিকিউটিভ খুব বেশি অ্যাকাউন্টেবল হয়ে যাচ্ছে কিনা, এবং সেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডে টু ডে অ্যাক্টিভিটিস বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই সমস্যাটা করবে কিনা, এবং 3টা যে অর্গান এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, সেটার মধ্যে বেশি ইমব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে কিনা যখন আমি জুডিশিয়ারির দিকে যাচ্ছি। সেই জিনিসগুলো আমি মনে করি যে একটা জায়গায় অন্তত প্রথম দিকে যেটা ক্লিয়ার করা, যেটা গত সপ্তাহে বোধহয় করলো চিফ হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী বসে একটা প্রেস কনফারেন্স করলো, এটা যদি প্রথম থেকে করা হতো তাহলে এই ডিবেটটা হয়তো বা আপাতত একটা যেটা সুন্দর করে প্রফেসর আসিফ বলে যে এত ঘটনার মধ্যে একটা ফ্রন্ট এভাবে হয়তো বা ক্র্যাকটা এত বেশি ফাঁকাটা হতো না, আর একটু কম হতো, সেটা একটা অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে যে আপনি সমস্ত কিছুর বাইরে গিয়ে যে নোশনটা বা কাউন্টার আর্গুমেন্ট, যেটা যে নোশনটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যে আপনার অধ্যাদেশগুলো যেভাবে এমনভাবে দাঁড় করানো হচ্ছে, ইনক্লুডিং প্লাস বট, যে অধ্যাদেশ 133টা
যে যেভাবে হয়েছে এমন মার্কেটিং বা ন্যারেটিভ ডেভেলপ করা হচ্ছে এটা বোধহয় পাশ করতে বাধ্য। একটা অন্তর্বর্তীকালীন সরকার তার ডে টু ডে কার্যক্রম পরিচালনার জন্য কিছু অর্ডার, রুলস, রেগুলেশন করবে অধ্যাদেশের মাধ্যমে, এটা খুব বেসিক বিষয়। আজ কিন্তু যেখানে গড়ে 4 দিনে একদিনে 4টা করে অধ্যাদেশ করতে হয়েছে বা ইয়াতে এসছে, সেখানে এ ধরনের মেজর ইস্যুগুলো কিন্তু একটা সময়ের প্রয়োজন, এবং সেটা বিএনপি অন্যভাবে করতে পারতো বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি, যে আরো এনগেজমেন্ট, আরো ডিলটা একটু অন্যভাবে ডিসকাশন, সময় নিয়ে, এবং সেটা করতে পারতো। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বিএনপি যে বারবার যেটা বলছে যে আমরা আমাদের এই কনস্টিটিউশন আমাদের জুলাই সনদ যেভাবে আমরা স্বাক্ষর করেছে আমরা সেভাবে এটা বাস্তবায়ন করব এবং বারবারই সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমার কথা হচ্ছে যে আমি অবশ্যই উই fought together, we were in the same procession in July, আমরা পাশাপাশি ছিলাম আন্দোলনে। বাট যেটা হচ্ছে যে আমরা যেন একটা ভুল না করে ফেলি, যে উৎসাহী যেন না হয়ে ফেলে। আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা বুঝতে হবে, পলিটিক্যাল রিয়ালিটি বুঝতে হবে। কিন্তু যে জায়গাটা আমি দেখতে চাচ্ছিলাম যে এই আমরা জানি যে বাজেট অধিবেশনে আর হয়তো লম্বা হবে, তখন আলোচনার সুযোগ তৈরি হবে, টাইম ফ্রেম, প্রসিডিওরটা কী হবে, এই জিনিসগুলো অথবা আর একটু বেটার হ্যান্ডেল করতে পারতো। কিন্তু 3টা জিনিস বোধহয় ঠিক না। একটা হচ্ছে যে অধ্যাদেশ পুরোপুরি হবে, 2 হচ্ছে যে এই লেজে গোবরের দোষটা পুরোপুরি বিএনপির ঘাড়ে না দেওয়া, এটা একবারে আমাদের গণভোটের প্রশ্ন থেকে শুরু করে প্রক্রিয়াতে। এবং আরেকটা জিনিস যেটা আমি বললাম যে অপারেশনাল জিনিসগুলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে দেখবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হানিমুন মোডে দেখবে বা পিকনিকের মোডে দেখবে। ডোন্ট ফরগেট দি রোল অফ দি ডিপ স্টেট, যে তারও কোনো অংশ হিসেবে এগুলো করে যাওয়া হয়েছে কিনা। কিন্তু আদতে অবশ্যই আমরা সংস্কার চাই, এবং সেটা যেটা আমি বলি যে আমাদের এই কাঠামোগত যে অবস্থান, প্রশাসনিক কাঠামো, আমলাতান্ত্রিক কাঠামো এবং রাজনৈতিক কাঠামো, এই কাঠামোগত অবস্থানটা যতটুকু ধারণ করতে পারে ততটুকু যদি সংস্কার হয়, আমি ব্যক্তিগতভাবে হ্যাপি। জি, আকবর হোসেন, যে কতটুকু সংস্কার হবে বলে আপনি আশাবাদী, একটু যুক্ত করতে চাই। নাহিদ ইসলাম বলছেন এখন সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে। সংস্কারের ভবিষ্যৎ আপনি কি দেখেন? আমি একটু পিছন দিক থেকে আসি। প্রথম কথা, আমি কিন্তু আসলে যে গণভোট এটার পক্ষে ছিলাম না। মানে আমি মনে করি যে আসলে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট হয়ে সেটাকে সাইন করে যারা নির্বাচনে জিতবে তাদের নৈতিক জায়গা থেকে এটা বাস্তবায়নের পথে ছেড়ে দিলে সম্ভবত ভালো হতো। স্টিল একটা গণভোট হয়েছে। এখন গণভোটটা হওয়ার কারণে আপনাকে গণভোটের রায় মানতে হবে। বাংলাদেশে কত, প্রায় 68% মনে হয়, 70%। ওকে, এর মাধ্যমে আমরা কি বার্তা পেলাম? মানুষ বিএনপিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, বিএনপি 50% ভোট পেয়েছে, গণভোটও এখানে জিতেছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে চেয়েছে, এবং বাংলাদেশের মানুষ এটাও চেয়েছে যে বিএনপির হাত ধরেই পরিবর্তন আসুক। দ্যাট ইজ দ্য মেসেজ, যে আমরা আপনাদেরকেই চাই, এবং আমরা চাই যে পরিবর্তন আপনারাই করবেন, আপনারা লিড দেন। এই মেসেজটা কিন্তু বিএনপির, হ্যাঁ, বিএনপির ভুলে গেলে চলবে না। আমি সবসময় দেখি কি জানেন, আমি তো প্রায় 4-5টা ইলেকশন কভার করলাম অনেক বছর ধরে, এই পলিটিক্যাল পার্টিগুলোর রিপোর্টিংয়ে দেখলাম বিএনপি যে কত বড় একটা দল, রাজনৈতিক দল, এটা তারা নিজেরা রিয়েলাইজ করতে পারে না। বিএনপির নেতারা বুঝতে পারে না যে তারা মাঠ পর্যায়ে কতটা পপুলার, হাউ বিগ দে আর। তারা যে কোনো বিষয়কে নিজেদের মধ্যে খুব ছোট জায়গায় তারা সীমাবদ্ধ করে নিয়ে আসে, যেটা আফটার 5th of August তারা করেছেন। যেটা তারা করতে পারতেন, অনেক কিছুতে তারা অগ্রণী ভূমিকা নিতে পারতেন, লিড দিতে পারতেন, তার অনেক জায়গায় ওনারা মাঠটাকে ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন সেটার ব্যাখ্যা ওনারা ভালো দিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, সো বিএনপির চিন্তাধারা আর একটা ছোট রাজনৈতিক দলের চিন্তাধারা কিন্তু একরকম হবে না। বিএনপি সবাইকে অ্যাকোমোডেট করতে চায়, বিএনপি শ্যামও রাখতে চায়, কুলও রাখতে চায়, হ্যাঁ, এমনভাবে, হ্যাঁ, সাপও মরবে লাঠিও ভাঙবে না, তারা ওইভাবে তারা আগাতে চায়। এখন বিএনপির সঙ্গে কিন্তু এনসিপিকে মেলালে চলবে না। এনসিপির চিন্তাধারা অন্য। এনসিপি এখনও বিএনপির মতো বড় হয়ে ওঠে নাই। বিএনপির সঙ্গে জামায়াতকে মিলালে চলবে না। জামায়াতে তো ভালো করছে, তারা ভোট পেয়েছে, কিন্তু দে আর নট অ্যাজ বিগ অ্যাজ বিএনপি। সো তাদের চিন্তাধারা আর বিএনপি চিন্তাধারা একরকম হবে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। এখন সমস্যা হচ্ছে কি, বিএনপিতে বহু মত বহু পথের লোক আছে। আমরা ভেবেছিলাম যে গত 17 বছরে হয়তো একটা কোর বিএনপি তৈরি হয়েছে, মানে বিএনপি হয়তো এখন আর ক্লাব ওই আইডিয়াতে নাই, যে মানে সান্ধ্যকালীন ক্লাব একসময় যেটা বলা হতো, অনেক মার খেয়েছে, যে জুলুম করেছে, এটা সাচ্চা বিএনপি তৈরি হয়েছে বিএনপির মধ্যে। কিন্তু আমাদের এই এসে অনেকের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে না, সেটা তৈরি হয়নি। বিএনপির মধ্যে অনেকগুলো ধারা,
বিএনপির মধ্যে একটা ধারা আছে যারা মনে করে সংস্কার হওয়া জরুরি, দে রিয়েলি মিন ইট। একটা অংশ মনে করে যে তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেজুলে চলেছে, এখন তারা বিএনপি ক্ষমতা আসছে, এখন তারা ক্ষমতায়িত হচ্ছে, আগে তারা 80 টাকা ইনকাম করেছে, এখন তারা 100 টাকা ইনকাম করছে। হ্যাঁ, আরেকটা অংশ আছে যে তারা এইসব কিছুরই ধার ধারে না, সংস্কার হলো কি হলো না, দে ডোন্ট কেয়ার, কোনো সমস্যা নাই। আরেকটা অংশ আসছে তারা বিদেশ থেকে এখানে বা বাইরে থেকে তারা এখানে আসছে, তারা মনে করতেছে যে ঠিক আছে, আমি যে কয়দিন থাকে সরকার থাকলো, আমি যতটা ইনফ্লুয়েন্স করতে পারি কোনো। সো এই যে একটা বিভিন্ন ধারা এখানে একত্রিত হয়েছে, সো এখানে কিন্তু আপনি এখন সংস্কার পরিবর্তন এগুলো একটা ব্যাকসিটে চলে যাবে। সেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্বকে ডিসাইড করতে হবে যে তারা আসলে কি চায়। আপনার এই ইমপ্রেশন দেওয়াটা ঠিক হবে না যে আমরা গণভোট মানি না, এই ইমপ্রেশন দেওয়াটা ঠিক হবে না যে আমরা সংস্কার চাই না। আমি বিশ্বাস করি যে বিএনপি গণভোটও মানবে, বিএনপি সংস্কারও করবে। যেটা আমি শুরুতে বলছিলাম যে আমি যে কোনো ক্ষেত্রে বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই, কিন্তু এমন কোনো কথা বলাটা ঠিক হবে না যেটা বিএনপির মধ্যে একটা মানে অবিশ্বাস তৈরি করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করি। গণভবনকে জুলাই জাদুঘরে রূপান্তরিত করা, দিস ওয়াজ দ্য আইডিয়া অফ তারেক রহমান। তিনি নিজে বক্তব্য দিয়ে এটা বলেছেন এবং বিএনপি সেটা তাদের ফেসবুকে শেয়ারও করেছে মিডিয়া সেলে। এখন এসে বিএনপির কোনো লোক যাদেরকে মিডিয়াতে বিএনপি নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, তারা এসে বলে যে গণভবন এসব জুলাই মুলাই বাদ, গণভবন মুক্ত করে দেন, জনগণের সম্পত্তি। তো জুলাই জাদুঘর থাকলে কি এটা জনগণের সম্পত্তি থাকবে না? তাহলে এই যে দেখেন বিএনপির চিন্তাধারাটা দেখেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের আইডিয়া, আরেকজন এসে প্রকাশ্যে এসে এটাকে ব্যাশিং করছে। তাহলে আপনি বুঝেন যে সিচুয়েশনটা এখন কোন অবস্থায় আছে। অনুষ্ঠানে একেবারে শেষে বিডি রহমতুল্লাহ, যে সংস্কারের কথা বলছিলাম, পরিবর্তনের কথা বলছিলাম, সংস্কার পরিবর্তনের প্রত্যাশা এবং বিএনপির ভূমিকা কঠিন আমার জন্য। যাই হোক, সবাই যা বলছে তা আমি এগ্রি করি, কারণ ফার্স্ট থিং হচ্ছে যে বিএনপি ইট ইজ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টি ইন বাংলাদেশ। আওয়ামী লীগকে যদি বাদ দেন তাহলে ইট ইজ দ্য বিগেস্ট পার্টি। তার সাপোর্টও আমরা দেখছি, আওয়ামী লীগের সময় যে মুভমেন্টগুলো করছে, অসম্ভব লোক সে সবখানে সমাগম করছে। তারেক রহমানেরও আসার পরে যেসব মিটিং করছে, এত লোক কোনো মিটিংয়ে আমার মনে পড়ে না শেখ মুজিবুর রহমানের মিটিংও এত লোক হয়েছে। তখন অবশ্য এত লোক ছিল না, 4.5 কোটি, আর এখন হয়ে গেছে 18 কোটি। তো এই পাবলিক সাপোর্ট নিয়ে তার যেটা নিয়ে হইলো যে আমরা গণভোট মানি না, না মানার কি আছে এখানে? গণভোটে তো কোনো খারাপ কথা নেই, এটা মেনে নিয়ে তারা আগেলে তো তাকে কেউ ঠকাইতে পারতো না, তার তো ম্যাক্সিমাম মেজরিটি, ব্রুট মেজরিটিতে আছে। তাহলে সুতরাং এই প্রবলেমটা সলভ করতে বলে, যেটা আমি এখনও বলি যে তার যদি আগের চিন্তা থাকে, তার যদি আগের মিডিয়া সেল থাকে, তার যদি রিসার্চ থাকে, তো এই সবগুলোই তো তার রেডিমেড এসে বসে যে ওইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। যে উনি যেটা বলছিলেন, উনিও বলছিলেন যে তারপরে 60 days ইজ নট এ বিগ টাইম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যদি যুদ্ধের জন্য প্রিপারেশন করে নিয়ে আসি, এবং বাংলাদেশে একটা ট্রেমেন্ডাস একটা 17 বছর একটা সরকার গেছে, এখানে আমি যদি ক্ষমতা পাই, তারা তো প্ল্যানটা আগেই করছে, তো প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করতে অসুবিধা কী? আমি শুধু এটার ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রেই তো আমি দেখি না যে তার সে আগের রিসার্চ সেলের যে ঘটনাগুলো সে বলতেছে। আমাকে বলুক যে এনার্জিতে আমাদের এই প্ল্যান আছে, স্বাস্থ্য খাতে আমার এই প্ল্যান আছে, কোনোটাই তো বলে না। আপনাদের চারজন ম্যানিফেস্টোতে একটা দিয়েছে, আপাতত ওইটাই বক্তব্য। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।